ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে শিক্ষা দেবে, তাহলে ভারত নিজেই কিন্তু বড় ধরনের বিপদে পড়বে। বাংলাদেশ ভারতের মধ্যে যখন কোনো এগ্রিমেন্ট হয়, কোনো চুক্তি হয়, সেটা কখনোই লাভ লাভ বা উইন উইন হয় না। এটা সবসময় ভারতের দিকে উইন থাকে, লুজটা থাকে বাংলাদেশের দিকে। ভারত আমাদেরকে পানিতে মারার চেষ্টা করছে। এখন আর কোনো ভারতীয় গরু কিন্তু আসে না। এই যে প্রত্যেক বছর ইন্ডিয়া টুডে রিপোর্ট থেকে আমি বলছি, প্রত্যেক বছর ভারতের ক্ষতি হচ্ছে 31,000 কোটি রুপি। বেশ কিছু এক্স র এজেন্ট ক্লেম করেছে যে পৃথিবীতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য তাদের সবচেয়ে প্রিয় দেশ হচ্ছে বাংলাদেশ। আমাদের প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আমরাই আমন্ত্রণ জানিয়েছি, আমাদের কোনো না কোনো রাজনৈতিক দল জানিয়েছে। এবং জাপানিজ স্কুলগুলোতে আমি দেখেছি কোনো কিছু না, শুধু আদব কায়দার শিক্ষা দেওয়া হচ্ছে। প্লে মিনস প্লে, নার্সারি মিনস নার্সিং। আর আমাদের তো প্লে নার্সারিতে পিএইচডি শুরু হয়। রেলগাড়ি ঝমঝম, পা ফুলে আলুর দম, কি শিক্ষা আপনি দিচ্ছেন? হাট্টিমাটিম টিম তারা কি পারে, ঘোড়ার ডিম ইত্যাদি। এটা কোনো নৈতিক শিক্ষা আছে এর মধ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডেল এইচ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জনতার দলের স্ট্র্যাটেজিক ডায়ালগের অনুষ্ঠান স্ট্র্যাটলগে। আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজনীতিতে জনতার দল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। সকল পেশাজীবীদের সমন্বয়ে সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক আমলা, কৃষক, মজুর, রিক্সা চালক, অটো চালক, নারী, ছাত্র, সবার সম্মেলনে আমাদের এই জনতার দল। এই জনতার দলের মূল উপজীব্য হচ্ছে পরবর্তী প্রজন্মকে নিয়ে কাজ করা। আমরা সবসময় বলছি যে জনতার দল হচ্ছে ইয়ং লেড একটা পার্টি, যেটা ভেটারানদের দ্বারা গাইডেড। এছাড়াও আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে পরবর্তী ইলেকশন নয়, পরবর্তী প্রজন্ম। আর এই কথার সূত্র ধরেই আজকে আমরা একটি অত্যন্ত ইন্টারেস্টিং টপিক নিয়ে এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল স্যারকে নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আমরা আশা করি আজকের এই টপিকটা আপনারা খুব লাইক করবেন এবং পাশাপাশি আমরা ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল স্যারের কাছ থেকে এই টপিকের উপরে নতুন কিছু জানতে পারবো। এবং যথারীতি আমরা যেরকম প্রমিস করেছিলাম যে আজকে টপিকটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক হবে। আজকে টপিক হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্ট্র্যাটলগে স্বাগত। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ আমাকে স্ট্র্যাটলগে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা আজকে খুবই এক্সাইটিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। শুরুতে আমি যদি একটু গৌরচন্দ্রিকা না দেই, তাহলে আমাদের দর্শকরা হয়তো আজকের আলোচনাতে ডেপথ বুঝতে পারবে না। ভারত এমন একটি দেশ যা ঐতিহাসিকভাবে অত্যন্ত প্রমিনেন্ট একটা দেশ। বাট ভারত বাংলাদেশের সম্পর্কের যখন প্রসঙ্গটা আসে, তখন বেশ কিছু আঙ্গিক আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে। এক নম্বর হচ্ছে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা পৃথিবীতে যে কোনো দুইটা দেশের সীমান্তের ভেতরে পঞ্চম দীর্ঘ সীমান্ত। সুতরাং বাংলাদেশ তার জন্মের পর থেকে এই 4096 কিলোমিটার সীমান্ত ভারতের সাথে শেয়ার করছে। কোন ভারতের সাথে? যেই ভারত 1947 সালে তার স্বাধীনতার পর অলরেডি স্যার প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার সীমান্ত বাড়িয়েছে। তারা হায়দ্রাবাদকে দখল করেছে, সিকিমকে দখল করেছে, গোয়া যে কলোনিটা ছিল সেটা দখল করেছে। আমরা সেই ভারতকে নিয়ে আজকে আলোচনা করতে চাই, যার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $15 বিলিয়ন। 2022-23-এর স্ট্যাটিস্টিক্স যদি আমরা ধরি, তাহলে $17 বিলিয়ন বাণিজ্য হয়েছে তাদের সাথে আমাদের, যেখানে আমরা শুধুমাত্র 2 বিলিয়ন, আর বাকি 17 বিলিয়নের বাকিটা হয়েছে স্যার ভারতের পক্ষ থেকে। আমরা একই সাথে সেই ভারতকে এখানে মাথায় রাখতে চাই, যেই ভারত আমাদের প্রায় 54টি নদীর প্রায় প্রত্যেকটিতেই বাঁধ স্থাপন করেছে। আমরা শুধু ফারাক্কা আর তিস্তা ব্যারেজের কথাই বলি স্যার, কিন্তু আমাদের অন্যান্য সব নদীতে তারা ক্রমাগতভাবে বাঁধ দিয়েছে এবং ধীরে ধীরে আমাদের দেশটাকে মরুভূমি বানিয়ে ফেলছে। সর্বোপরি ভেরি রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নির্দ্বিধায় ভারতে গিয়ে অবস্থান করছেন। এখন এইরকম একটা প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমি আপনার কাছে জানতে চাইব শুরুতেই যে ভারত বাংলাদেশের
সম্পর্ক আপনার দৃষ্টিতে কিভাবে মূল্যায়িত হচ্ছে এখন? জি, আপনাকে ধন্যবাদ। এটা খুবই সময় উপযোগী এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমরা দাঁড়িয়ে আছি। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে এর গভীরতা এবং এর গুরুত্ব অনেক বেশি, কোনো সন্দেহ নেই। এতদিন ধরে স্বাধীনতার প্রায় ৫৪ বছর পরবর্তী সময়ে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করে দেখলাম যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা ছিল মোটামুটি একটা চলনসই সম্পর্ক, যেটা দিয়ে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক মোটামুটি রক্ষা করে যাচ্ছিল। কিন্তু এই সম্পর্ক ভেতর দিয়ে মানে কোন দেশ কতটুকু বেনিফিট পেল, বা কোন দেশ কতটা লাভবান হলো, কোন দেশ ক্ষতিগ্রস্ত হলো, সেটা কিন্তু মূল্যায়ন করার সময় এসছে। এখন আমরা এমন একটা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক, আপনি যেরকম বললেন যে বিষয়টি বাংলাদেশ, এটা 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 আমি এভাবে না বলে টাইটেলটা আজকে এমন হলে ভালো হতো, বাংলাদেশ ভারত সম্পর্কের অচলায়তন। মোটামুটি বলতে পারেন যে একদম গিরিখাতের একদম কিনারায় এসে পৌঁছেছে, যে কোনো সময় ঝুলে থাকা একটা সম্পর্ক ছিঁড়ে যাবে, এরকম একটা প্রেক্ষিতে অবস্থায় দাঁড়িয়েছে। সো টানাপোড়েনের এই চূড়ান্ত যে পর্যায়টা আসলো, এটা নিশ্চয়ই এর মূল কারণটা হচ্ছে 5ই আগস্ট আওয়ামী সরকারের পতন। তাহলে এখন অনেকে সংশয়বাদী, অনেকে এটাকে বলতে চাচ্ছেন যে এতদিন ভারত বাংলাদেশ সম্পর্ক টিকে থাকার মূল কারণ ছিল আওয়ামী লীগ এবং মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত এই দীর্ঘ সময় যখনই আওয়ামী লীগ ভালো সময় ছিল, ক্ষমতায় ছিল, তখনই ভারত বাংলাদেশ সম্পর্কটা খুব উর্বর ছিল। কিন্তু অন্য যে দুই একটা সময়ে বিএনপি বা জাতীয় পার্টি যে সময়টা ক্ষমতায় ছিল, সে সময় সম্পর্ক ভালো ছিল। তার মানেটা কি, যখনই বাংলাদেশ সম্পর্কটা ভালো রাখতে গেছে, বড় ধরনের একটা স্যাক্রিফাইস বাংলাদেশকে করতে হয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে যখন কোনো সম্পর্ক হয়, কোনো এগ্রিমেন্ট হয়, কোনো চুক্তি হয়, সেটা কখনোই লাভ বা উইন উইন হয় না। এটা সবসময় ভারতের দিকে উইন থাকে, লুজটা থাকে বাংলাদেশের দিকে। এটা আমি অনুবাদ করে বলছি না। তা মোটা দাগে যেটা আমি বলবো যে বাংলাদেশ 5ই আগস্টের পরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যত ধরনের সম্পর্ক ছিল, একে একে ভারত পুরোটাই ছিন্ন করেছে। এখন শুধুমাত্র একটা ফর্মাল একটা সামরিক যুদ্ধ ব্যতীত সর্বক্ষেত্রেও ভারতের সাথে বাংলাদেশে এক ধরনের যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে, কূটনৈতিক যুদ্ধ চলছে, সাংস্কৃতিক যুদ্ধ চলছে। গত 10 মাসে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সচিব পর্যায়ে একটি মিটিং ছাড়া, যিনি ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব, কোনো কিছুই হয়নি। প্রকারান্তে আমরা দেখলাম যে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে ভারত। তারপরে সীমান্ত এলাকায় অনেক ধরনের ঝামেলা হচ্ছে, কাঁটাতারের বেড়া নিয়ে বা অবৈধ অনুপ্রবেশ নিয়ে। এরপরে পুশিন এখন চলছে। সো একটার পর একটা এপিসোডকে আনফোল্ড করা হচ্ছে, যেটা ইন্ডিকেশন দেয় যে মানে ভারত হয়তোবা এবার বাংলাদেশের সাথে একটা চূড়ান্ত বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য একটা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আগে তো স্যার মানে প্রতিবারই বড় একটা ক্রাইসিসের পর ভারত অনেকটা রেস্কিউয়ার হিসেবে আবির্ভূত হতো, এবার এরকম হচ্ছে না কেন স্যার? জি, আমি এটাই একটু অবাক হলাম যে দেখুন, আপনি সঠিক বলেছেন যে যদি আমরা 75-এর শেখ মুজিবের সপরিবার হত্যাকাণ্ডের ঘটনা বলি, সে সময় বাংলাদেশে ভারতের বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সমর সেন। তা তিনি তখন ভারতে ছিলেন, তিনি তড়িঘড়ি করে বাংলাদেশে আসলেন এবং তখন বাংলাদেশের সরকারকে বললেন যে শেখ মুজিব হত্যাকাণ্ড আমাদেরকে যতই ব্যথিত করুক না কেন, আমরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা কন্টিনিউ করতে চাই। একইভাবে 90-তে, তারপরে আপনার 2001-এ যখনই বিএনপি ক্ষমতা এসছে, তখনই কিন্তু ভারত স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশে এসে বলেছে যে আমরা আর যাই হোক না কেন সম্পর্ক কোনো ধরনের ক্ষুণ্ণ করব না, বা যে সম্পর্ক আছে এটা আমরা এগিয়ে নিয়ে যাব। এবারই প্রথম আমরা দেখলাম যে সর্বাত্মক রাজনৈতিক দল, সরকার, মিডিয়া, জনগণ একেবারে সমস্বরে বাংলাদেশ বিরোধী অবস্থান নিল। সো এটা একটা বড় ধরনের প্রশ্ন আমাদের মনে তৈরি করে, আসলে কি ভারত বাংলাদেশের সম্পর্কটা কোনো দল, কোনো পরিবার কেন্দ্রিক, নাকি জনগণের থেকে জনগণ?
এটা নিঃসন্দেহে এটা প্রমাণ করে না যেটা জনগণের, যদি দ্বিপাক্ষিক জনগণের ব্যাপার থাকতো, দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় ব্যাপার থাকতো, তাহলে সম্পর্কের এত বড় টানাপোড়েন কখনো হতো বলে আমি মনে করি না। সেদিক থেকে আমি বলবো যে এটা ভারতের অবশ্যই উভয় দেশকে এর ক্ষতির সম্মুখীন হতে হবে। তো ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে শিক্ষা দেবে, তাহলে ভারত নিজেই কিন্তু বড় ধরনের বিপদে পড়বে। না, আমরা স্যার এই প্রসঙ্গে আসবো। আমাদের দর্শকরা আপনার কাছ থেকে খুবই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে যেই ভারত 1971 সালের নভেম্বর মাসে একটা গোলামীর 7 দফা চুক্তি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এবং যেই চুক্তি সিগনেচার করতে গিয়ে আমাদের তদানীন্তন সম্ভবত অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম সাহেব নাকি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন, এবং সেই চুক্তির তৃতীয় ক্লজ ছিল যেটা শোনা যায় যে বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না, এরকম একটা পরিকল্পনা ভারত করতে চেয়েছিল। আমরা সেই পরিপ্রেক্ষিতে জানতে চাইব যে সেই 1971 সাল থেকে আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে অবস্থানে এসছে এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আসলে কি ডাইনামিক চেঞ্জ দরকার ভারতের সক্ষমতার পরিপ্রেক্ষিতে, সেই প্রসঙ্গটা আমরা রাখছি আমাদের এপিসোডের পরের অংশের জন্য আকর্ষণীয়ভাবে। বাট তার আগে আমরা পুশিনের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ এই পুশিনের যে ইতিহাস আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল এই অনুষ্ঠানের আগে, যে এটা একটা দীর্ঘ ইতিহাস আছে। তো ওখান থেকে স্যার আমরা একটু জানতে চাই। আচ্ছা, পুশিনটা আমি মনে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রথম কথা হচ্ছে এটা ভারত 5ই অগস্টের পর থেকে যে বিষয়গুলি একটা পর একটা ঘটিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করা, তারপরে সীমান্ত এলাকায় ঝামেলা করা, কাঁটাতারের বেড়া সহ অনেক ধরনের বাংলাদেশের প্রায় অনেক বর্ডার এটা ঝামেলা করেছে। তো বাংলাদেশ ভারতের সীমান্ত, এই যে দীর্ঘ সীমান্ত, এটা পোরাস, একেবারে ছিদ্র ছিদ্র। যদি এখানে হাতে হাত ধরেই কেউ আমরা দাঁড়িয়ে যাই, তার ভিতর দিয়েও কিন্তু একটা মানে লোকজন চলাচল করতে পারবে। এটা হলো এক। দুই হলো পুরো সীমান্ত এলাকা জুড়ে উভয় দেশের মানুষের মধ্যে একটা অলিখিত, একটা আনকনভেনশনাল, অপ্রচলিত কিছু বাণিজ্যের ব্যাপার আছে। এটাকে আমরা স্মাগলিংও বলতে পারি বা অন্য যে কোনো টার্মে বলতে পারি, যেটা আর কি বৈধ বা সরকারি কোষাগারে যেটার অর্থ যায় না। সো ইভেন বিএসএফ এবং বিজিবির মধ্যেও কিন্তু একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করছিল এতদিন। যেমন ধরুন, একটা গরু যখন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতো আগে, তখন একই গরু দেখা গেল যে বিএসএফ ক্যাম্পে 3,000 রুপি দিচ্ছে, আবার বাংলাদেশের ক্যাম্পে 5,000 টাকা দিয়ে এইটা। কিছুক্ষণ আগে কিন্তু বিজিবি এবং বিএসএফকে ওই অন্য কোনো বিষয় নিয়ে গোলাগুলি করে আসছে। সো ওইটা একটা বিষয়। যেমন এখানে আন্ডারস্ট্যান্ডিংটা এত চমৎকার যে গরু যাবে, তোমরাও কিছু লাভ নেবে, আমরাও কিছু লাভ। সো এই রকমের একটা সম্পর্ক ছিল। এখন পশ্চিমটা দেখুন, আপনার একটার পর একটা, প্রথমে আসলো আপনার ভিসা, সকল প্রকার ভিসা বন্ধ করে। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ বহুলাংশ, অনেক মানুষ ভারতের চিকিৎসা ব্যবস্থার উপর অন্ধভাবে নির্ভরশীল। সুতরাং সকল ক্যাটাগরি ভিসা বন্ধ করে দিল, যেটা অমানবিক, একদিক থেকে অমানবিক। দ্বিতীয় প্রশ্ন আসলো যে আপনার সীমান্ত এলাকায় এই যে বিষয়টা দিল। তৃতীয়, ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো। ইভেন সপ্তাহখানেক আগে ভারতে আমাদের পাট এবং পাটজাত দ্রব্য এটা আমদানি বন্ধ করে দিল, এবং এর মধ্যে স্থলবন্দর প্রায় 8টার মতো স্থলবন্দর বন্ধ করে দিল। সো আপনি দেখুন, একটা পর এখন চলছে পুশিন। তো পুশিনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এটা এই জন্যই আমি বলবো যে এই পুশিনটার ভিত্তি হচ্ছে গিয়া 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে 1955 সালে। তো সেখানে বলা ছিল যে ভারতে যারা বহিরাগত, অন্য দেশ থেকে যারা এসছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। আচ্ছা। সো এইটা 2014 সালে বিজেপি সরকার যখন ক্ষমতায় আসলো, এটা তো আসলে হিন্দুত্ববাদী, আরএসএস বা মানে তাদের মধ্যে ওই গেরুয়া সংস্কৃতির বা গেরুয়া আচরণের একটা প্রভাব পড়েছে। ভারত বেসিক্যালি এই বিজেপি সরকার আসার পরে ভারতের যে মূল ভিত্তি, যে দর্শন, যার উপরে ভারত টিকে আছে, সেই ধর্মনিরপেক্ষতা, সেটা থেকে যোজন যোজন মাইল দূরে গেছে। এবং একদিন ভারত ভঙ্গের এটা অন্যতম, ভারত যে বিচ্ছিন্ন মানে টুকরা টুকরা হয়ে যাবে, তার এটা একটা কিন্তু আলামত। টুডে আর টুমরো হবেই। তো এখন কথা হচ্ছে যে বিজেপি সরকার 2014-তে আসার পরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করলো। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মূল যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে যে প্রদেশগুলি আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই প্রদেশগুলিতে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা থেকে
যেসব বিদেশি এসছে তাদেরকে ফেরত পাঠানো। তো এখন আমরা খুবই অদ্ভুতভাবে একটা জিনিস খেয়াল করলাম যে অন্য দেশের বা অন্য ধর্মের কোনো কিন্তু লোক এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শুধুমাত্র মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম 1971 সালে পাকিস্তান পাক হানাদার বাহিনীরা লুঙ্গি খুলে পরীক্ষা করতো যে হিন্দু না মুসলমান, তারপরে তার উপরে অত্যাচার বা তার উপরে যে ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হতো। এখন আমরা দেখছি যে এই ঘটনাটা ঘটছে ভারতে। তারা এখন যারা মুসলমান তাদেরকে বেছে বেছে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিচ্ছে। এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেটা বললেন রিসেন্টলি যে যাচাইয়ের কোনো দরকার নাই, যারই আধার কার্ড পাওয়া যাবে না। এইটা শুধুমাত্র ত্রিপুরা শুধু না, এই বেল্টে যারা আছে সব মুখ্যমন্ত্রী একই কথা বলছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় একটু সাবমিসিভ কথাবার্তা বলছেন যে বাংলা ভাষাভাষী মাত্রই তাদেরকে ফেলবে। এটাও একটা ভোটের রাজনীতি। এটার মাধ্যমে তৃণমূল কংগ্রেস চাচ্ছে একটা পাবলিক সাপোর্ট গেইন করা। এখন দেখুন এখানে যে জটিলতা হচ্ছে যে গত আমার মনে হয় এই জুলাইয়ের যখন দেখলো যে সীমান্ত এলাকায় ঝামেলা করে খুব একটা সুবিধা করা যাচ্ছে না, তখন তারা পুশিনে গেল। পুশিন হচ্ছে কোন জায়গায়? খাগড়াছড়িতে, তারপর সুন্দরবন এলাকায়, যেখানে কোনো জনগণ জনবিরাম জায়গা যেটা, সেসব জায়গায়। এটা এক ধরনের চৌর্যবৃত্তি। এবং এখানে ভারত একাধিক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বা বরখেলাপ করছে। জেনেভা কনভেনশন 13, জেনেভা কনভেনশন 14B, এটা ইন্টারন্যাশনাল কনভেনশন, যেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে এক দেশের নাগরিককে আরেক দেশে জোর করে প্রবেশ করে মানে ফেরত পাঠানো যাবে না। যদি এক দেশের নাগরিক আরেক দেশে থাকে, যদি তাদের বৈধ কাগজপত্র থাকে, ওয়ার্ক পারমিট সহ অন্যান্য কাগজপত্র থাকে, তাদেরকে ফেরত পাঠানো যাবে না। আবার যদি সেই দেশের নাগরিক তার দেশে ফেরত যেতে চায়, তাকে তাহলে বাধা দেওয়া যাবে না। 2006 সালের যেটা জেনেভা কনভেনশন, সেটা কিন্তু এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড করা হচ্ছে। সো ভারত প্রত্যেকটা, আমরা দেখতে পেলাম কিছুদিন আগে 80-র দশকে গিয়েছে এক দম্পতি, তাদের ছেলেমেয়ের বয়স এখন 26 বছর 30 বছর, যারা ভারতে জন্মগ্রহণ করেছে, তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে, যেটা অ্যাবসলিউটলি ইন্টারন্যাশনাল আইনের প্রচণ্ড বরখেলাপ। আরও বেশি বিষয়ে দেখলাম যে এর মধ্যে রোহিঙ্গাও পোষণ করা হচ্ছে। তো রোহিঙ্গারা ভারতের আশ্রয় শিবিরে ইউএনএইচসিআর ক্যাম্পে রেজিস্টার্ডকৃত। এটা হচ্ছে রোহিঙ্গাদের স্ট্যাটাস কিন্তু রিফিউজি না, তারা স্টেটলেস। আমাদের এখানে যে 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সুস্পষ্ট আইন আছে। তারা স্থানীয় যে আইন আছে, সে আইনের সহায়তা নিতে পারবে, চিকিৎসা নিতে পারবে, মানে লেখাপড়া করতে পারবে। এগুলি তাদের বেসিক রাইটস ইউএন থেকে নির্ধারিত করা আছে। এবং এইরকম স্টেটলেস যারা আছে, তাদেরকে কোনোভাবেই তাদেরকে পুশিং করা যাবে না। ভারত সেটাও করেছে। তার মানে বিষয়টা হলো, এটা একেবারে ন্যাক্কারজনক আন্তর্জাতিক আইনের বরখেলাপ এবং প্রচণ্ড বৈরী আচরণ, বাংলাদেশের প্রতি প্রচণ্ড বৈরী আচরণ। তো বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি আমার জানা মতে ব্যাপারে 4টা প্রতিবাদ পাঠিয়েছে। এই 4টা প্রতিবাদে কোনো কাজ হবে না। এখানে বাংলাদেশের জন্য পাল্টা ব্যবস্থা নিতেই হবে, এবং বাংলাদেশ খুব সহজেই এটাতে আন্তর্জাতিক বিচারালয়ে যেতে পারে। যাওয়ার জন্য এটা রীতিমতো সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে, বাংলাদেশের যাওয়া উচিত বলে মনে করি। এ বাদেও যদি বাংলাদেশের নাগরিক তারা হয়ে থাকে, এটা একটা ডিপ্লোম্যাটিক প্রসেস আছে। বাংলাদেশকে জানাতে হবে যে তোমাদের এই নাগরিক আমাদের কাছে আছে, এই তার কাগজপত্র, এই তার ঠিকানা। এটা ডিপ্লোম্যাটিকভাবে এভাবে সলিউশন করাই যুক্তিযুক্ত ছিল। তাহলে এটা না করে জোর করে এক জায়গা থেকে নিয়ে এসে সামরিক বিমানে আপনার গুজরাট থেকে তাদেরকে নিয়ে ত্রিপুরায় আনা হয়েছে, তাদের চোখ মুখ বেঁধে তারপরে মারপিট করে খাওয়া দাওয়া না দিয়ে, মানে দিস ইজ ইনহিউম্যানিক। এটা কোনো দেশ করতে পারে না, এটা স্বাধীন সার্বভৌম দেশ করতে পারে না। এবং দেখুন, মূলত এই যে কাজগুলি হচ্ছে, এটার মূল একটাই কারণ যে ওখানে মিয়ানমার থেকে বাংলাদেশে 12 লক্ষ পোষণ করা হলো, এখন পোষণ চলছে। তার মানে বাংলাদেশ হচ্ছে এই এলাকার এশিয়ার একটা হিউম্যান ডাম্পিং গ্রাউন্ড। যারাই পাচ্ছে এখানে তাদের, মূলত আমাদের দুইটা প্রতিবেশী এই অন্যায় আচরণটা করছে, বিকজ আমাদের আসলে ওই প্রতিরোধ করার সামর্থ্য নাই। আমরা স্যার প্রতিরোধের যে ব্যাপারটাতে আমরা একবার গুছিয়ে আসব। তার আগে আপনি অলরেডি যেটা বলছিলেন, ইটস ভেরি ইন্টারেস্টিং যে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য, কিন্তু বাংলাদেশের সাবেক আওয়ামী লীগের একটা বড় অংশ, নেতাকর্মীদের একটা বড় অংশ এই মুহূর্তে কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছে, এবং অর্থের বিনিময়ে তারা ভারতীয় নাগরিকত্ব নিচ্ছে কেউ কেউ। এবং যারা বেশি স্মার্ট, তাদের আগে থেকেই ডাবল নাগরিকত্ব ছিল, যেমন
পল্লী বিদ্যুতের এক জিএম এর কথা আমরা শুনছি রিসেন্টলি, যে যার বাংলাদেশের নাগরিকত্ব এবং এনআইডি আছে, আবার একই সাথে ভারতের আধার কার্ড এবং অন্যান্য জিনিসপত্র আছে। সো এই জায়গাটায় আপনি যেটা বললেন যে ভারত যে প্রায় 19 লাখ লোককে বাংলাদেশি নাম দিয়ে পুশিং করানোর চেষ্টা করছে, এটা আন্তর্জাতিক মহলের অলরেডি দৃষ্টিগোচর হয়েছে। এমনকি রিসেন্টলি তারা আন্দামান দ্বীপপুঞ্জে রোহিঙ্গাদেরকে বোট থেকে ধাক্কা মেরে যে ফেলে দিল, সেই ভিডিও ইউএনই উপস্থাপন করেছে পুরো বিশ্বের সামনে। এরকম একটা অবস্থায় আমরা এই প্রসঙ্গ থেকে আরেকটা ডেঞ্জারাস প্রসঙ্গের দিকে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ভারত আমাদেরকে পানিতে মারার চেষ্টা করছে। আপনি একজন সমর বিশেষজ্ঞ হিসেবে জানেন যে কথিত আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানির ডিসপিউট নিয়ে। অলরেডি আমরা ভারত পাকিস্তান সীমান্তে দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিটির অ্যাবিউজের কারণে আরেকটা ভারত পাকিস্তান যুদ্ধ প্রায় সন্নিকটে। আমরা ভারত পাকিস্তান প্রসঙ্গে আজকে যাব না ইন্টারন্যাশনালি, কিন্তু আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই 54টি নদী বন্টনের যে ইতিকথা আমাদের, এখানে ভারত আমাদের কিভাবে পানি সন্ত্রাসের ভিকটিম বানাচ্ছে, আর আমাদের আসলে কি করার আছে? আচ্ছা, আপনি আপনার প্রশ্নের মধ্যে আমি বারবার দেখছি যে আমাদের মানুষকে মানে ভারতকে একতরফাভাবে দোষারোপ করার একটা প্রবণতা আমি লক্ষ্য করছি। কিন্তু আমি বলবো যে আমাদের দেশের ভিতরে কিন্তু অনেক ধরনের কাদ্দার আছে। যারা যদি তারা যদি এটাকে ওয়েলকাম না করতো, তাহলে ভারত এই পর্যায়ে আসতে পারতো না। তারা সিটিজেনশিপ চেয়েছে, অবৈধ বাণিজ্য করেছে, তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, সুতরাং দোষের কিছু নেই। এখন ঠিক আছে, স্বৈরাচার শেখ হাসিনা তাকে ভারতে আশ্রয় দিয়েছে, সেটা হয়তো একটা এক্সটিংশন প্ল্যানের অংশ ছিল। বাদবাকি যারা ছিল তাদেরকে তারা আশ্রয় চেয়েছে, দিয়েছে, বিকজ এতদিন ধরে তারা তো সেই ভারতের সেই দাবিদারি করেছে। এখন তো তার একটা সুফল তো এখন নেওয়ার সময়, যে আমি যখন বিপদে পড়বো তখন আমার বন্ধুই তো আমার পাশে দাঁড়াবে। তারা ভারতে সেই বন্ধুত্বের পরিচয় দিয়েছে, এ যদি ভাই বলি। আচ্ছা, এখন সেই পানির বিষয়টা মানে এটা খুবই মর্মান্তিক যে আপনি ধরেন ইন্ডাস ওয়াটার ট্রিটির কথা বলেন, সিন্ধু পানি চুক্তি। 1961 সালে যখন ইন্ডাস ওয়াটার ট্রিটি হয়, তখন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস, মানে অনেক বড় বড় সংস্থা এদের পাশে দাঁড়িয়ে তাদেরকে চুক্তিটা করে দিল। এখন এখানে 6টা নদী ভারতে। সে সময় আমরা পাকিস্তানের অংশ। পাকিস্তান বেমালুম ভুলে গেল বাংলাদেশের নদীগুলির কথা। তখনই পাকিস্তানের উচিত ছিল বাংলাদেশের নদী। আসলে পাকিস্তান প্রথম থেকে তো বাংলাদেশকে জানে যে বাংলাদেশকে কোনোদিন ধরে রাখতে পারবে না, সুতরাং বাংলাদেশ কিনে তাদের ওই দরদ ময়তে ছিল না। কিন্তু আমি খুব অবাক হয়েছি যখন 6 দফা হলো, তখনও তো এই পয়েন্টটা আমাদের দেশ থেকে কোনো নেতা সে সময় উচ্চারণ করেনি। আমি এর মাধ্যমে কোনোভাবে বাংলাদেশের যে স্বাধীনতা যারা নেতৃত্বে তাদের অবদানকে খাটো করে দেখছি। আমি শুধু বলতে চাচ্ছি যে বাংলাদেশের 6 দফা আন্দোলনে এটা একটা 7 দফা হয়ে আসা উচিত ছিল। আচ্ছা দেখুন, আপনার বাংলাদেশে আমরা জানি আন্তর্জাতিকভাবে নদী হচ্ছে 54টা। আসলে বাংলাদেশ ভারতের মধ্যে নদী 200টা, এবং একটা নদী 4-5টা করে নাম আছে, একই নদী। এটা বাংলাদেশ। হ্যাঁ, তো এখন আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে বিষয়টা, যে আন্তর্জাতিক আইন যেটা আছে, আন্তর্জাতিক পানি প্রবাহ আইন 1977 সালে, এখানে 2টা কথা খুবই সুস্পষ্ট বলা আছে। এক হচ্ছে আপার রাইপারিয়ান, মানে উচ্চ মানে উজানের যে রাইট, এক্স্যাক্টলি, উজানের যে দেশ আছে তারা পানিটার একরকম ব্যবহার করবে, আবার যারা লোয়ার রাইপারিয়ান বা ভাটির যে দেশ আছে তারা একভাবে ব্যবহার করবে। এটা সুস্পষ্ট বলা যায়, বাট কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, নো হার্ম পলিসি। এই 2টা কথা সুস্পষ্ট বলা আছে। ভারত বাংলাদেশ যে নদীগুলো আছে, এর নাইলের ক্ষেত্রে ইথিওপিয়া একই, হ্যাঁ, মানে নাইল বেসিনের ক্ষেত্রে একই ধরনের প্রসঙ্গ আসছে, একই ধরনের প্রবলেম আসছে। আগামী জুলাইয়ের 25 তারিখে সম্ভবত গ্র্যান্ড রেনেসান্স বাঁধ ইথিওপিয়া উদ্বোধন করতে যাচ্ছে, যেখানে আপনার মিশর এবং সুদানের কিছু আপত্তি আছে। মানে তারাও কিন্তু একটা পথ দেখিয়েছে কিভাবে এরকম বড় অ্যাড্রেস করা যায়। খুবই মজার ব্যাপার হলো যে বাংলাদেশ ভারতের যে আপনার নদী আছে, এর মধ্যে শুধুমাত্র যে বাংলাদেশের যেটা মানে ক্ষতিগ্রস্ত তা না, ভারতের মধ্যভাগে যে জায়গাগুলি, যে প্রদেশগুলি আছে, তারাও কিন্তু এফেক্টেড, এবং তারা অলরেডি কথা বলতে শুরু করেছে। এখন দেখুন, এই যে আমাদের 200 নদীর মধ্যে 2টা নদীতে চুক্তি হয়েছে। একটা হলো গঙ্গা চুক্তি,
যেটা আগামী বছর 12ই ডিসেম্বর এটার মেয়াদ শেষ হতে যাচ্ছে। আর একটা হচ্ছে ফেনী চুক্তি, ফেনী নদী চুক্তি। ফেনী বাংলাদেশের একমাত্র নদী যেটা বাংলাদেশের উৎপত্তি ভারতে গেছে। এমনই আমি কি বলবো, মানে এমনই দেশাদ্রোহী, এমনই মানে মানে আমি কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবো ঠিক বলতে পারছি না, মানে দেশের স্বার্থ বিক্রি করে দেয় যে নির্লজ্জের মতো। একমাত্র নদী ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি আমরা সাবরুমে ত্রিপুরাকে প্রত্যাহার করার অনুমতি দিয়েছে একতরফা চুক্তি, একতরফা ভাবে। আচ্ছা, দ্বিতীয়ত হলো এখন গঙ্গা চুক্তি একটা বিশাল শুভঙ্করের ফাঁকি। এটা কেন শুভঙ্করের ফাঁকি? কেননা গঙ্গা চুক্তিতে বলা আছে যে লিন পিরিয়ড যখন পানির প্রবাহ সবচেয়ে কম থাকবে তখন 90% পানি বাংলাদেশ পাবে। কথা তারা খুবই সুন্দরভাবে ভারত মেনে যাচ্ছে। এবং এখানে যে পানি মাপার জন্য দুইটা জায়গা আছে, বাংলাদেশ হলো হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আর ভারতে হলো ফারাক্কা এলাকায়। ঠিক আছে, তো যখনই লিন পিরিয়ড হয় তখন কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পানি মেপে দেখা যায় যে 90-এর বেশি পাওয়া যায়। ওকে, এটার কারণ হচ্ছে আর বাকি 198 নদীর কোনো খবর নেই। তিস্তা থেকে, ধরলা থেকে, মানে মেঘনা থেকে, ব্রহ্মপুত্র থেকে, মানে নিচে পানির কোনো হিসাবে নাই, কোনো মানে যখন যেটা খুশি আমরা জানিও না। সো বাংলাদেশে এতদিন ধরে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের সাথে এটা এক ধরনের প্রতারণা করেছে। শুধু আওয়ামী লীগকে এককভাবে দোষ দিলে হবে না, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তারাও কিন্তু কিছু করতে পারেনি। সবচেয়ে ইন্টারেস্টিং কথা যে পানির অধিকার আদায়ের জন্য মানে যে আইনটা আছে এটাতে 2035টা দেশে স্বাক্ষর করা দরকার। ভিয়েতনাম 35তম দেশ এখানে স্বাক্ষর করেছে 2014 সালে। অদ্যাবধি বাংলাদেশ এটা সেক্রেটারি না, স্বাক্ষর করেনি। আপনি যদি ওই ইয়াতে স্বাক্ষর নাই করেন তারপর অধিকার চাইবেন কিভাবে? তাহলে এটাকে আপনি কি বলবেন? আমরা নিউক্লিয়ারটাতে সাইন করে বসে আছি। আমরা তো অনেক জায়গায়। তাহলে কথা হচ্ছে যে দেখুন যে আমার অধিকার আদায়ের আগে আমাকে এটা করতে হবে তো। আবার 1999 সালে আরেকটা আইন আছে যেটা ইউরোপিয়ান আইন, সেখানে বাংলাদেশ আবার স্বাক্ষর করেছে। সেই স্বাক্ষরের মানে এটা মোটামুটি নদীর পরিবেশ দূষণ সংক্রান্ত আইন, সেটাতে স্বাক্ষর করেছে। তো একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা নদীর ব্যাপারে চুলচেরা হিস্সা বুঝে নিতে হবে। এখন নদীর শুধুমাত্র দেন গঙ্গা চুক্তি যে হচ্ছে, গঙ্গা চুক্তিতে যে ক্লজগুলি আছে তার মধ্যে কিছুদিন পর কিন্তু এটা জয়েন্ট রিভার কমিশন বসার কথা। আগামী বছর তো এটা শেষ হয়ে যাচ্ছে। আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আগামী বছর এইটাই কিন্তু ভারতের এখন মাথা ব্যথার অন্যতম কারণ। আমরা গত সপ্তাহে দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে ভারত এখন আগ্রহী। তারা এতদিন ধরে বুঝতে পেরেছে যে আসলে কোনো লাভ নেই, বরং লস। মেনন এবং শশী থারুর তো অ্যাডভোকেসি করছে ওনারাই। মেনন এবং শশী থারুর ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির যে সদস্য আছে সেখানে এই দুইজন মানুষকে আমি বিশেষ করে শশী থারুরকে সম্মান করি, কারণ যে কোনো জাতীয় বিষয়ে তিনি অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলেন। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধে কিন্তু সে বিজেপি সরকার প্রতিনিধিত্ব করেছে, ইভেনে কংগ্রেসের হয়ে। তা সুতরাং আমার ধারণা যে তারা গভর্নমেন্টকে বোঝানো সক্ষম হচ্ছে যে বাংলাদেশের সাথে এরকম বৈষম্যমূলক আচরণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, লাভবান হব না। তো ওই কথাটাই আসলো, যদি সে নথ খসালি তবে এখানে লোক হাসালি। ভারত বুঝতে পারছে যতই বাংলাদেশকে বাধা দিয়ে যাবে না, বাংলাদেশ আরেকটা ওই যে অবস্টাকল ইজ দ্য ওয়ে, রায়ান হলিডের যে গ্রেট সেইং, যেখানে অবস্টাকল হবে সেখানে একটা নতুন পথ তৈরি হবে, এবং যেখানে অবস্টাকল যত স্টিপার সেখানে অপরচুনিটি তত হায়ার। তো এইটা একটা হাতে নাতে আমরা কিছু প্রমাণ পেলাম। উদাহরণস্বরূপ আপনি বলি, 2015 সালে বাংলাদেশে ভারত গরু রপ্তানি নিষিদ্ধ করলো। রাজনাথ সিং পাটগ্রামের অপর যে সীমান্ত আছে সেখানে এসে ঘোষণা করলেন যে এখন থেকে ভারতীয় কোনো গরু বাংলাদেশে যাবে না। তো এরপরে 2015, 16, 17 আমাদের কষ্ট হয়েছে, কারণ ভারতীয় গরু ছাড়া তো আমাদের চলতো না। এরপরে আপনার 2018 সালে বাংলাদেশে গরু সারপ্লাস, এখন আর কোনো ভারতীয় গরু কিন্তু আসে না, দরকার নেই। এবং এই যে প্রত্যেক বছর ইন্ডিয়া টুডে রিপোর্ট থেকে আমি বলছি, প্রত্যেক বছর ভারতের ক্ষতি হচ্ছে 31,000 কোটি রুপি। তাহলে মানে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার মতো একটা বিষয়। তা সেটা ভারত ধরা খেয়েছে এটাতে। এবং ভারতের চিন্তা ভাবনা ছিল যে ওয়ার্ল্ড বিফ মার্কেটে বড় একটা জায়গা করে নেবে, যেটা ব্রাজিলের কাছে হেরে গেছে। তো সব মিলে
এই যে নিজের একটা ভুল সিদ্ধান্তের কারণে ভারতকে কিন্তু ক্ষতিগ্রস্ত। এই যে এবার যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, খুবই মানে আরেকটা ভুল। আরেকটা ভুল কেন বলবো? দেখুন, বাংলাদেশ তো রেডিমেড গার্মেন্টস ওয়ার্ল্ডের দ্বিতীয় ছিল, এখন তৃতীয়। কারণ ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে। গ্লোবমেন্ট ভারতের একটা অন্যতম কার্গো পরিবহন সংস্থা, তারা যে বিস্ময় এবং শঙ্কা প্রকাশ করেছে, তাদের সরকারের কাছে লিখেছে 4.13 রাজস্ব কমে গেছে। হিউজ, কারণ মালদ্বীপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বাংলাদেশ করছে কি, এই 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 গার্মেন্টস প্রোডাক্ট কিন্তু প্যারিশেবল আইটেম ধরা হয়। মানে এটা ফল বা পচনশীল আইটেমের জন্য, যে এটা সার্টেন পিরিয়ডের পরে এটার মানে আদেশ বন্ধ হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তো এখন বাংলাদেশ যেটা করছে, শিপে করে মালদ্বীপে নিয়ে যাচ্ছে, এবং মালদ্বীপ দে হ্যাভ এ বিজনেস অফ এয়ার শিপমেন্ট। তো এইটা তারা করছে ওখানে। কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারওয়েজ, অ্যারোফ্লোট, ইতিহাদ, হোয়াট নট দে হ্যাভ। সুতরাং এই যে একটা বিকল্প ব্যবস্থা চালু হলো, তাহলে ওই দিক প্রকারান্তে ভারতের যে গ্লোবমিন্ট, তারা সরকারের কাছে শঙ্কা প্রকাশ করেছে, এভাবে করলে তো আমরা দিন দিন ক্ষতিগ্রস্ত। ভেরি ইন্টারেস্টিং, তাদের রিপোর্টে আমি দেখেছি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অনেক ভারতীয়র বিনিয়োগ আছে। তো সুতরাং এটা এবং লালমনিরহাট, ঠাকুরগাঁ, যেসব বিমানবন্দর পরিত্যক্ত আছে, যেগুলি ব্যবহার হচ্ছে না, সেগুলিকে ইউজ করে ট্রান্সশিপমেন্টের কাজে ব্যবহার করে। তাহলে বললাম না, যত বড় প্রতিবন্ধকতা হবে তত বেশি সম্ভাবনা তৈরি হবে। শুধু আমাদের আটকাতে পারবে না। ইনশাল্লাহ আবার বাংলাদেশ হয়তো বা রেডিমেড গার্মেন্টসের দ্বিতীয় অবস্থানে চলে যাবে। আমরা ইন্ডিয়ান হেজিমনি নিয়ে কথা বলছি, একই সাথে অনেক সময় আমাদের লোকাল যে অডিয়েন্স আছে, তারা খুব বিস্ময় প্রকাশ করে যে এই ভারত যখন আকসাই চীন সীমান্তে চীনের সাথে সীমান্ত রক্ষা করে, তখন চুক্তি করে নিয়েছে যে অস্ত্র বহন করবে না। এবং আকসাই চীন সীমান্তে আসলে চীনা সীমান্তরক্ষী এবং ভারতীয় সীমান্তরক্ষী কেউই অস্ত্র বহন করে না। এই জন্য ওই সীমান্তে আমরা প্রায়ই ওই জুডো, কারাতে এই টাইপের ধস্তাধস্তির গল্প শুনি। পাকিস্তানের সাথে সীমান্তে গুলাগুলি হয়, কিন্তু সীমান্তে মানুষ হত্যা করে না তারা। তো তাদের যত বীরত্ব হচ্ছে বাংলাদেশের সীমান্তে। এই একই ভারত যখন কানাডাতে নির্জারকে হত্যা করে, এবং জাস্টিন ট্রুডো যখন সংসদে বলে যে এটা ভারতীয় রয়ের কাজ, একই সাথে ইউএসএতে যখন একজন ইউএস সিটিজেনকে, ভারতীয় বংশোদ্ভূত ইউএস সিটিজেনকে মারতে গিয়ে ধরা পড়ে, এবং বিশ্বখ্যাত ইন্টেলিজেন্স সংঘ 5i যখন বাধ্য হয় ভারতকে এই ব্যাপারে ইন্টেলিজেন্স সতর্কীকরণের জন্য, ওই ভারতের অত্যন্ত দাপটের সাথে বাংলাদেশে তাদের অভিযান পরিচালনা করে, এবং ইউটিউবে বেশ কিছু এজেন্ট ক্লেম করেছে যে পৃথিবীতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য তাদের সবচেয়ে প্রিয় দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। যেই প্রশ্নের নিয়ে আমরা এর পরপরই আসছি, তার আগে এই ভারতীয় গোয়েন্দা তৎপরতা থেকে দেশকে আমরা কিভাবে রক্ষা করতে পারি স্যার? এখন ভারত বলে কথা না, আমাদের প্রত্যেকটা দেশ তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাকে নিজের মাধ্যমে শক্তিশালী করতে হবে। গোয়েন্দা সংস্থা এটার একটা মাধ্যম। তো আপনার গোয়েন্দা সংস্থা যদি দুর্বল হয়ে যায়, আপনি যদি চান, তাহলে যে কোনোভাবে হোক, যে কোনো ফর্মে হোক, তারা প্রবেশ করবে। ইরানকে চেয়েছিল কখনো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তার ভিতরে কাজ করুক? চায়নি। তারপরে তো মোসাদ ভিতরে ঢুকেছে, কাজ করেছে। ইরানকে চেয়েছিল যে ইসরায়েলি ড্রোন কোম্পানি ইরানের মাটিতে হোক, তা তো চায়নি, কিন্তু হয়েছে। শুধু এটা না চাইলেও হবে। কিন্তু কথা হলো যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আমরাই আমন্ত্রণ জানিয়েছি, আমাদের কোনো না কোনো রাজনৈতিক দল জানিয়েছে। কেননা আমরা সবসময় ধরে নিয়েছি যে আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এর জন্য যে কোনো ধরনের কম্প্রোমাইজ তারা করতে রাজি হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। না হলে তো এটা প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাকে ধরে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার কথা ছিল। তো এরকম এতদিন ধরে বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকার চোখ তুলে কথা পর্যন্ত বলতে পারেনি, একটা গোয়েন্দাও ধরতে পারেনি। ধরবে কিভাবে? চোখ তুলে যে প্রতিবাদ করবে। স্বাধীনতার পরে এতদিনে আপনার কি অবাক লাগে না যে কোনো ডিপ্লোম্যাটিক প্রটেস্ট পর্যন্ত আমরা করতে পারিনি? এইবার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে
ক্ষমতা নেওয়ার পরে 2-3টা বিষয়ে ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট করেছে। একটা হচ্ছে গিয়ে আগরতলা বা কলকাতায় বাংলাদেশের দূতাবাসে পতাকা অবমাননা থেকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ, আর চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে অযাচিত হস্তক্ষেপমূলক ধরনের কিছু প্রেস নোটের প্রতিবাদ করে এই প্রথম। এবং এইবার এই 4টা দেওয়া হয়েছে। এটা মানে সো আপনি চিন্তা করতে পারেন স্বাধীন সার্বভৌমত্ব দেশ গত 54 বছর কোনো ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট করেনি। তাহলে সেখানে আপনি কিভাবে বলবেন যে এই সরকার বা এই দেশটাকে মানে সার্বভৌমত্বভাবে চালাতে পেরেছে বা চালানোর চেষ্টা করেছে? সেই ইচ্ছা, আন্তরিকতা, সামর্থ্য কোনোটারই ছিল না। এর জন্য দরকার শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক নেতৃত্ব, যেটা স্বাধীনতা পরে বাংলাদেশ প্রচণ্ড রকম খরায় ভুগেছে। আমার দৃষ্টিতে আমি এখন পর্যন্ত এমন একজনকে দেখতে পাচ্ছি না। এই করাপশনটা অনেকে বলে যে বহুমাত্রিক, এবং এটা পলিটিক্যাল লিডারশিপের যে ডেফিনিশন, এটা বাংলাদেশে চেঞ্জ হয়ে গিয়েছে স্যার। পলিটিশিয়ান বলতে এখন আমাদের ইয়াং জেনারেশন যা বোঝে সেটাকে তারা ভালোবাসতে পারে না। আজকে যদি কেউ বলে যে না আমি কর্পোরেট জব ছেড়ে দিয়ে পলিটিক্সে যাব, লোকজন হাহাকার করে ওঠে যে মানে ওয়াই। কারণ পলিটিশিয়ান মানেই চাঁদাবাজ, পলিটিশিয়ান মানেই দুষ্কৃতিকারী, পলিটিশিয়ান মানেই দেশ বিক্রি করে টাকা বাইরে পাচার করা। এবং আমি আজকে অনেয়ার এই কথাটা বলছি অত্যন্ত দুঃখের সাথে, কিন্তু প্রতিটা বর্ণ সত্য। তো এই যে বহুমাত্রিক যে করাপশনের ব্যাপ্তি, তারই কি ফলাফল যে বাংলাদেশ থেকে উলফ্লেন শব্দটা সরে গেল স্যার? না, আমি এই কথার সাথে একমত এই অর্থে যে বাংলাদেশ যদি ভালো মানুষ রাজনীতি না আসে তাহলে এই শূন্যতা তো থাকবেই। আপনি চিন্তা করুন, আপনার সাথে যারা স্কুল বন্ধু যারা আছেন বা কলেজে যাদের সাথে একসাথে পড়েছেন, তাদের মধ্যে যারা ব্রিলিয়ান ফার্স্ট বেঞ্চার, সেকেন্ড বেঞ্চার, থার্ড বেঞ্চার, তারা কোথায়? তারা হয় বিসিএস পরীক্ষা দিয়ে কোনো জায়গায় গিয়েছে, বা আইএসবি দিয়ে সশস্ত্র বাহিনীতে গিয়েছে, বা বাইরে গেছে, বাইরে সেটেল করা হয়েছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। সুতরাং ওই যাকে তুচ্ছতাচ্ছিল যে বারবার আদু ভাই বা বারবার ফেল করেছে, পাশ করতে পারে নাই, কোনো জায়গায় জব পায় নাই, সেই তো চিন্তা করলো আরে মানে বসে আছি রাজনীতিতে, একটা কিছু মানে যোগদান করলেই তার ভালো পদবি পাওয়া গেলেই তো বিশাল কিছু, তারাই এখন রাজনীতিতে। সুতরাং বাংলাদেশের কয়জন শিক্ষিত, সাহসী, সৎ মানুষ আছে রাজনীতিতে আমাকে দেখান। আপনি নাম ধরে আমি আপনাকে বলতে পারবো যে হাতে গোনা কয়েকজন। তো এইটা যদি হয়, এখন রাজনীতি হচ্ছে রাজার নীতি। একটা দেশের ভবিষ্যৎ, একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি যাদের নেতৃত্বের উপর, যাদের সিদ্ধান্তের উপর, সেইটা তারাই হলো রাজনীতিবিদ। আর আমাদের এখানে সবচেয়ে দুর্নীতিবাজ, এবং ওই তো জানেন যে শিক্ষিত মানুষ কিন্তু সে দুর্নীতিবাজ। তো দুর্জন বিদ্বান হলেই তো পরিত্যাজ্য। তা সেরকম ওই মানে সাপের মাথায় যদি মণি থাকে তাহলে কি সেটা সাপ কি বিষধর নয়? তো সেরকম একটা ব্যাপার। রাজনীতি আমাদেরকে বিষময় করা হয়েছে। এখানে অনিয়ম, দুর্নীতি, দুর্বিচার, শোষণ, অর্থ পাচার, নির্যাতন, মানে কি না যত ধরনের খারাপ এলিমেন্ট আছে সব কিছু এখন রাজনীতির পরিমণ্ডলে আছে। তাহলে এটা কি স্যার আপনি ফিল করেন না যে আমরা যে যখন কম্পারেটিভ একটা মানে একটা তুল্য বিচার যখন করার চেষ্টা করি, তখন বোঝার চেষ্টা করি যে ভারতীয় ব্যবসায়ী বনাম আমাদের ব্যবসায়ী, তাদের কোয়ালিটিটা বোঝার চেষ্টা করি। ভারতীয় মিলিটারি বনাম আমাদের মিলিটারি, আমরা কোয়ালিটিটা বোঝা, কোয়ান্টিটির একটা আলাদা ব্যাপার আছে। ইন কেস অফ পলিটিশিয়ান এত গ্যাপ কেন স্যার? মানে ইন্ডিয়ান পলিটিশিয়ান যারা আছে তারা অফকোর্স তাদের দেশের পলিটিক্স তারা করবে। ইভেন শশী থারুরও বলছেন যে আই এম এ ইন্ডিয়ান ফার্স্ট, দেন আই এম এ কংগ্রেসম্যান আর কংগ্রেস বাট আমাদের দেশের পলিটিক্স যে এই পরিমাণ দূষিত হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এবং একই ইন্ডিয়া পরপর 3টা কনজিকিউটিভ ইলেকশন যখন ইনক্লুসিভ হলো না, তখন কিচ্ছু বললো না স্যার। এই মৌনতার কারণ কি? তারা কি আসলে চাচ্ছিল যে বাংলাদেশ পলিটিক্যালি যে মাইনফিল্ডের দিকে যাচ্ছে আগায়া, মারফির থিওরি অনুযায়ী শত্রু যখন মাইনফিল্ডের দিকে স্বেচ্ছায় আগায়া যায় তখন তাকে আর ডিস্টার্ব করো না, বিকজ হি ইজ হেডিং টুয়ার্ডস মাইনফিল্ড অ্যান্ড গোয়িং টু বি কিল্ড। তো বাংলাদেশের যে পলিটিক্যাল স্পেকট্রামটা যে এভাবে রটেন হয়ে যাচ্ছে, এইটা দেখার পরেও তারা মানে কোনো কষান দেয় নাই কেন স্যার? এটা মূলত এর কারণ হচ্ছে বাংলাদেশে আমরা যেটা শুরু করেছিলাম যে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা থেকে এসছে,
তো সেই গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে বিকশিত হতে পারেনি। এবং দেখুন ৭২-এর সংবিধানের যে রাষ্ট্রীয় 4টা মূলনীতি আছে, গণতন্ত্র, প্যারাডক্সিক্যাল, তারপরে সমাজতন্ত্র, উইদিন ব্র্যাকেট হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে, এরপরে হচ্ছে জাতীয়তাবাদ, এরপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখন একটা করে বিশ্লেষণ করতে একটাও নেই। জাতীয়বাদ বলতে আপনি কি বোঝাচ্ছেন? প্রত্যেকটা রাজনীতিতে আমরা জাতীয়তাবাদী শক্তি কি মিন করে, কি জাতীয়তাবাদ, এটাকে বাংলাদেশের জাতীয়বাদ, বাঙালি জাতীয়বাদ, সেটা নিয়ে আরেক ডিবেট, তো সেদিকে আমরা না যাই। গণতন্ত্র কি আছে? গণতন্ত্র হচ্ছে, আমি অনেকবার অনেক টক শোতে বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে একটা তৈলাক্ত বাস, এবং এখানে রাজনৈতিক দলগুলো বানরের মতো, একবার ওঠে, কিছু দূর উঠে আবার পড়ে, এই কিছু দূর উঠে বারবার, এবং 10 বছর পর পর একদম ধপাস ভূমিতে পড়ে। যেমন 5ই অগাস্ট যেমন হলো, গণতন্ত্র আমাদের স্টার্টিং একেবারেই এখন মাটিতে, গ্রাউন্ড জিরোতে চলে গেছে। সো এই হলো গণতন্ত্র। সমাজতন্ত্র আসেন সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার। সবচেয়ে বেশি শোষণ নির্যাতন যদি হয়ে থাকে সেটা সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে, সো এটাও নেই। ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতা যে একাধিক রাজনীতি করেছে রাজনৈতিক দলগুলি, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, দিস ইজ ননসেন্স। মানে এইটার সাথে ধর্মনিরপেক্ষতা, ইসলামের মধ্যে যে ধর্মনিরপেক্ষতা, পৃথিবীর কোনো ধর্মের মধ্যে সেটা নেই। তাহলে এইটাকে সাধারণ মানুষকে, যেমন এই যে বাংলাদেশের মানুষদেরকে ইসলামিক ব্যাংক বলতে অন্ধ, ইসলামিক ব্যাংক মানে এখানে টাকা পয়সা রাখা, সুদ রাখা, এদের শাস্তি ডবল হবে, হালাল ফুডের, এটা ডবল শাস্তি হবে। এটা আরেক ধরনের, এখানে ইসলামকে ব্যবহার করা হচ্ছে সুদের কাজে। এদের যারা ইসলামিক ব্যাংকে টাকা রাখে এবং যারা ব্যাংক পর্যন্ত, তাদের শাস্তি ডাবল। সো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন যে 4টা মূলনীতি, একটা মূলনীতিও নাই। এবং এতদিন ধরে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, স্বাধীনতার চেতনার কথা বলে, এই যে চেতনা নিয়ে বাণিজ্য, এই বাণিজ্যটা হয়েছে। তাহলে এক হলো যে শাসনতন্ত্রে মানে সাংবিধানিক যে মূলনীতি, এটার একটাও ঠিক নাই। 2 হলো যে চেতনার কথা বলছে, এটাও এক ধরনের ভাওতাবাজি হিসেবে কাজ করেছে। 3 যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সাহসী সৎ নেতৃত্ব কিন্তু আসে নেই। আমি ঘুরে ফিরে প্লেটোর ওই কথাটাই বলি যে রাজনীতি না করার শাস্তি হলো নিচু এবং নিকৃষ্ট মানুষদের দ্বারা শাসিত। ওই যে থার্ড বেঞ্চার যে বারবার ফেল করতো, হ্যাঁ, তার তো কোনো বুদ্ধি নেই। এখন যখন কোনো কিছু করে নাই, তখন বাবার নামে একটা কলেজ করে সেটাতে প্রিন্সিপাল হয়ে গেল, নামের সামনে প্রিন্সিপাল বসালো আর কি। এই জায়গায় একটা খুব চমৎকার প্রশ্ন মাথায় আসলো স্যার, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবদ্দশায় যে সকল এমপিদের মানে দেশের বাইরে বেগমপাড়ায় সম্পদ বানানোর যে কাহিনী আমরা শুনি, ইভেন আই ক্যান রেফার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে রিসেন্ট রিপোর্ট, সেইখানেও বলা আছে যে বাংলাদেশের এমপিরা যে পরিমাণ কারাপশনে জড়িত, ওয়ার্ল্ডের খুব কম দেশই আছে এখানে মেম্বার অফ দ্য পার্লামেন্টের এই ধরনের কারাপশনের সাথে জড়িত হয়। না, মাই কোশ্চেন ইজ দ্যাট যে 5ই আগস্টের পরে তো এখন একটা চেঞ্জ আসছে, নতুন যে এমপিরা আসবে তারা কি স্যার 1 লাখ 1.5 লাখ টাকা বেতনে সংসার চালাতে পারবে? না, নতুন, আমি তো এই 5ই অগাস্টের পরে আমি নতুন কোনো কিছু ভালো কিছু হবে তার কোনো সম্ভাবনা দেখছি না। এখন যারা সামনে এমপি হবে তাদের কি নৈতিক চরিত্রের ভীষণ উন্নতি হয়েছে? তারা কি তওবা করে একদম হজ করে এসে বসে আর জীবনে কখনো খারাপ করে এরকম কিছু বলেছে? আপনি ভালো মানুষ পাবেন কোথায়? ভালো নেতৃত্ব আসবে কি? সামনে নির্বাচন যাবে, সেখানে মনোনয়ন বাণিজ্য হবে না? এর মধ্যে পাবেন কোথায় আপনি ভালো নেতৃত্ব? ওই জন্য বললাম যে এই সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষের প্রয়োজন আমাদের। দেখতে পাচ্ছি ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, প্রফেসর্স, মিলিটারি অফিসার্স, ব্যুরোক্র্যাটস, তারা সব যে নো, আমি সারা জীবন দেশের জন্য সৎভাবে কাজ করেছি, আমি এখন রাজনীতি কিছু অবদান রাখতে চাই। এটা ছাড়া কোনো মুক্তি নেই। বাট ডক্টর ইউনূস তো হি বিলিভস ইন আদারওয়াইজ। উনি বিলিভ করে যে মানে কন্টেম্পোরারি পলিটিশিয়ান যারা আছে তাদের কাউন্টার পলিটিক্স ডেভেলপ করার জন্য ইয়াঙ্গার জেনারেশন মেবি 17, 18, 19 দে আর সাফিসিয়েন্ট। এটা কি, ডাজ ইট রিয়েলি সাফাইস? আচ্ছা, বিষয়টা আমি বলে, পুরো সিস্টেমটা একটা মানে নষ্ট মেশিনের মতো। বাংলাদেশ জিনিসটা একটা নষ্ট মেশিন, একটা যন্ত্র। এখন আপনি কাঁচামাল যতই উন্নত দেন না কেন, সে একটা প্রোডাক্ট, একটা প্লাস্টিকের একটা জগ বানানোর একটা মনে করেন যে একটা মেশিন, যেখানে যখনই আপনার ইয়ে করবে ওখানে একটা বড় তার কাটা বা একটা কিছু এমনভাবে ওটা বের হয়ে আছে যে যখনই জগটা তৈরি হবে তলায় একটা ফুটা করে দেবে, ঠিক আছে? তাহলে এন্ড প্রোডাক্টটা তো ওই তলা ফুটা থাকবেই। তাহলে আপনি যত ভালো ম্যাটেরিয়াল দেন না কেন, ওই ফুটা নিয়েই তো সে বের হবে। সো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা পুরোটাই হচ্ছে এরকম একটা নষ্ট যন্ত্রের মতো। তো এখানে আপনি হঠাৎ করে ইয়াং বলেন আর শিক্ষিত বলেন আর মানে
কিভাবে মানে ভালো নেতৃত্ব আসবে কিভাবে, এখানে একটা কথাই আমি গুরুত্বের সাথে বলতে চাই, ইয়েস, যে সৎ সাহসী দেশপ্রেমিক নেতৃত্ব থাকলে ইয়েস তারা একটা শক্ত অবস্থান নিয়ে যায়। এবং Experienced. আমাদের দলের কিন্তু অবস্থান সেটাই। আমরা বারবার জনতা দল থেকে বলেছি আমরা রাজনীতি এন্টারপ্রেনারশিপ আনতে চাই। আমাদের পরবর্তী নির্বাচন আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হলো পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েদের জন্য একটা ভালো বাংলাদেশ আমরা রেখে যেতে চাই। আমি একজনের পোস্ট দেখে খুব মজা পেয়েছিলাম, এত সুন্দর লেগেছে যে আমরা বিদায় নিচ্ছি পৃথিবী থেকে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে ফেলে যাচ্ছি, কারণ চারদিকে শুধু ফেরেস্তা আর ফেরেস্তা। এখন যারা দেখছি সবাই ফেরেস্তা, কোনো মানুষ এখানে নেই, এই হলো স্ট্যান্ডার্ড। এই জন্যই তো আমাদের সংখ্যাটা। তো সেখানে আমি বলবো যে যদি আমরা সৎ সাহসী দেশপ্রেমিক আদর্শ নেতৃত্বান্তরিক নেতা কে? নেতা হলো যে ডায়াসে দাঁড়িয়ে 5 বছর 10 বছর 20 বছর 25 বছরে বাংলাদেশকে দেখতে পারে। নেতা যে দেখতে পারে আমার এই শিশু সন্তান সে ডক্টর হচ্ছে, সে ইঞ্জিনিয়ার হচ্ছে, সে শিক্ষক হচ্ছে, সে সমাজসেবী হচ্ছে, সে ভালো কৃষক হচ্ছে। এটাকে তৈরি করার জন্য কি আপনার যে শিক্ষা ব্যবস্থা তাতে নৈতিকতা কিছু আছে? আপনি শেখাচ্ছেন যে 1 লিটার দুধের মধ্যে যদি 1/2 লিটার আপনি পানি মিশান তাহলে এটার কি হবে, বা একটা চৌবাচ্চার মধ্যে এই, বা একটা সোনার এতটুকু সোনার মধ্যে এতটুকু ভেজাল দিলে, বা 100 টাকার শতকরা সুদ এই সুদ কষা দিয়ে এই মিশ্রণ করে ভেজাল দিয়ে যে জাতিকে আপনি তৈরি করছেন, ওইটা বাগধারা শেখাচ্ছেন, শাক দিয়ে মাছ ঢাকা, আঙ্গুল ফুলে কলা গাছ, পালের গোদা, অহিনুকুল, মানে কি বলে সাপে নেউলে। এগুলি মানে বাগধারা শিখছে, ওইদিকে শতকরার হিসাব শিখছে, তারপরে আপনার শাক দিয়ে মাছ ঢাকার মতো কথা শিখছে, অন্ধের নড়ি। এই শিক্ষা ভেরি ইন্টারেস্টিং স্যার, যে যদি চেঞ্জ না হয়। এবার অনেকগুলো কমিশন হয়েছে স্যার, সংস্থা কমিশন, বাট শিক্ষা নিয়ে কোনো কমিশন হয় না। শিক্ষা নিয়ে না, শুধু শিক্ষা কেন, আপনি সামরিক এবং গোয়েন্দা বাহিনী সংস্থার কোনো কমিশন আছে? এটা নিয়ে কোনো কমিশন নাই স্যার, অথচ এটা খুব যেটা ভয়ানকভাবে ফিরতে পারে, ভয়ানকভাবে ফিরতে পারে। আপনি শিক্ষা ব্যবস্থা, আমি দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলাম ওয়ার কোর্সের টিম নিয়ে, তো তাদের যে ওয়ার মিউজিয়াম দেখার পরে তো আমি স্টুডেন্টদেরকে একদিন দেখলাম সুন্দর বাংলায় লিখেছে স্বাগতম বাংলাদেশ, বাংলায় লিখেছে তারা। তো কিউরেটরকে আমি যে অনেক এক্সপ্লেইন করার পরে যে ম্যাকআর্থার যখন যুদ্ধের পরে চলে যায় 1954-এ, তখন বলে যে তোমাদের 100 বছর লাগবে ঘুরে দাঁড়াতে। তা সে খুব মানে অহংকার নিয়ে বলছে যে স্যার উই টুক অনলি 20 years টু বিল্ড কোরিয়া, সাউথ কোরিয়া। তখন আমি পরে জিজ্ঞাসা করলাম যে মানে টেল মি ওয়ান থিং, হাউ কুড ইউ ডু ইট? সে একটা উত্তর দিয়েছে, কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষা। এবং তাদের যে ছবিগুলি দেখেছি একদম ছেঁড়া কাপড়, তারপরে বাচ্চাদেরকে মাটির মধ্যে বসিয়ে মানে জ্ঞান দান করছে, নৈতিক শিক্ষা। অ্যাজ এ রেজাল্ট আপনি ওই কোরিয়ার কথাই বলি, কোরিয়া বা জাপানে আপনি যদি যান, আমি একটা রিফারবিশ মোবাইল কিনতে গেছি, তো সেখানে গিয়ে বললাম যে তোমাদের কি ইউজড মোবাইল, রিফারবিশ মোবাইল আছে? তখন বললো যে হ্যাঁ আছে, এই যে দেখেন। তো এইটা নিয়ে আমি আমার সাথে আরও কয়েকজন ছিলেন, প্রশ্ন করছি এটা অরিজিনাল তো, ব্যাটারি ঠিক আছে তো? হা করে তাকিয়ে আছে, অ্যাজ ইফ এই ধরনের কথা তারা কখনো শোনেনি। আমি জাপানের একটা উদাহরণ দিই, আমি একটা ঘড়ির দোকানে গেছি, ঘড়ি কিনবো। তো সেখানে আমার পুরানো ঘড়িটা আমি বললাম যে দেখো তো আমার ঘড়িটা বন্ধ হয়ে আছে, কারণটা কি? সে এটা কিছুক্ষণ টেস্ট করে বললো যে তোমার ব্যাটারিটা ডিসপ্লেস হয়ে আছে। সে ব্যাটারি ঠিক করে দিল এবং বললো যে মানে তুমি কি ঘড়ি কিনবে এটা ঠিক হওয়ার পরে? কেন ইমাজিন তাদের শিক্ষাটা কীরকম। আরও ইন্টারেস্টিং কথা বলি, আমরা গাড়ি দেখতে গেছি, তো আমরা বললাম যে এক্সটাইল গাড়ি আছে, তো বলে যে হ্যাঁ। তো আমি যখন গেছি তখন আমার পরিবার ছিল সাথে, তো যাওয়া মাত্র তাদেরকে খাওয়া দাওয়া, চিপস বাদাম এগুলো সব কিছু, চা কফি দিল। তারপরে বলে যে আমাদের তো 7 সিটারটা নাই, 7 সিটার তোমার আমাকে 5 মিনিট সময় দিতে পারবা? তাহলে আমরা এনে দেখাই। পাশের একটা দোকান মানে শোরুম থেকে একটা এক্সট্রাইল গাড়ি এনে দেখালো। আমরা গাড়িটা ঘুরে ফিরে দেখলাম, একটা কথা বললো, এই গাড়ির পিছনের সিটগুলো কিন্তু একটু চাপা, লং জার্নিতে অসুবিধায়। চিন্তা করতে পারেন, এটা কিন্তু ইসলামের শিক্ষা। কোনো কিছু বিক্রি করতে হলে আগে এটার দোষাবলী, এটা দোষ কি আছে সেটা বলতে হবে। তারা এই শিক্ষাটা নিয়েছে। তাহলে এই জাতিগুলি উন্নতি করারই কথা। আমাদের এখানে ওই ঘড়ির ব্যাটারি যদি আমি কোনো দোকানদারকে প্রথমে এটা সরিয়ে দিয়ে বলবো যে আপনাদের 900 টাকার নতুন ব্যাটারি কিনতে হবে। প্রথমে মোবাইলে যখন আপনি এত প্রশ্ন করলে বলবে যে আপনি ফাজলামি পেয়েছেন নাকি। সো দিস ইজ এটা একটা জাতির ক্যারেক্টার তৈরি হয় এভাবে, ওই শিক্ষার মাধ্যমে। জাপানের শিক্ষা ব্যবস্থায় আমি দেখেছি যে মজার ব্যাপারে যে গাড়ি যেখানে কিনতে গেলাম, তো আমরা যে ঠিক আছে ফাইন, আমাদের পছন্দ হয়েছে, আমরা পরে জানাবো। আমাদের হাতে 1 কেজি আলু একটা নেটের ব্যাগে ধরিয়ে দিল। খুব বিস্ময়ের সাথে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে আলুটা কেন?
বলে যে ওরা চায় না ওদের কৃষক কখনো ক্ষতিগ্রস্ত হোক, সুতরাং কৃষকদের কাছে এরা চড়া দামে আলুটা কিনে রাখে। অ্যান্ড দিস ইজ ওয়ান কিলো, মানে 1 কেজি আলু তো কোনো বিষয় না। চিন্তা করতে পারেন তাদের দর্শনটা কীরকম, যে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। এবং জাপানিজ স্কুলগুলোতে আমি দেখেছি কোনো কিছু না, শুধু আদব কায়দার শিক্ষা দেওয়া আছে, কীভাবে জুতা বাঁধতেছে এটাই। প্লে মিন্স প্লে, নার্সারি মিন্স নার্সিং। আর আমাদের তো প্লে নার্সারিতে পিএইচডি শুরু হয়। পিএইচডি। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য প্যারাডক্স। আসলে এটাকে বলে মানে আমাদের বেঞ্জামিন ব্লুমসের একটা মডেল আছে, হ্যাঁ, যেখানে প্রথম কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথম যেটা আসতে হবে সেটা হচ্ছে মেমোরাইজ। ওই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, প্রথম মুখস্থ করতে হবে। আমাদের এখানে সব কিছু তুলে দিয়েছে, এখন কি সব সার্কাস্টিক, বাসায় গিয়ে ডিম ভাজা কিভাবে ভাজতে হবে স্কুলে শেখানো হচ্ছে, টিচারদেরকে ব্যাঙের মতো লাভ দিয়ে কিছু শেখানো হচ্ছে। দিস ইজ ননসেন্স। এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করালো। দেখুন কুদরতি খোদা যখন শিক্ষা কমিশন ছিলেন তখন 10,000 মানুষের, ওই সময় মোবাইল কম্পিউটার কিচ্ছু ছিল না, 10,000 মানুষের কাছে প্রশ্নের উত্তর নিয়ে তারপরে তিনি সুপারিশগুলো করেছেন। আর এখানে শিক্ষামন্ত্রী মনে হয় সকালে একটা, বিকালে সেটাকে ইয়ে করে দেয়। আজকে ফিনল্যান্ডের ব্যবস্থা। সো দ্যাট ইজ হাউ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা অনৈতিক শিক্ষা এবং এখান থেকে আমাদের কোনো মুক্তি নেই। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এবং সবচেয়ে আকর্ষণীয় যে প্রশ্নটি আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই অংশটিতে চলে আসছি। আমরা বিলিভ করি যে ইন্ডিয়ার যে সামরিক বাজেট বাৎসরিক এবং তার যে 14 লাখ সৈন্যের যে বিশাল বাহিনী, তার এগেইনস্টে আমাদের যে সামরিক বাজেট এবং আমাদের যে সামরিক বাহিনীর সাইজ, এটার আসলে মানে গাণিতিকভাবে অ্যাপেল টু আপেল কম্পেয়ার করাটা সমীচীন না এবং এটা করা হয় না। কিন্তু রিসেন্ট মিডল ইস্টে ইরান ইসরায়েল যুদ্ধের পর তাদের মিলিটারি হার্ডওয়্যারে একটা চেঞ্জ ট্রেন্ড দেখা যাচ্ছে। তাহলে অপারেশন সিন্দুরের পর বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, অফকোর্স আমরা আমাদের পার্টি থেকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা বলছি, কিন্তু এর পাশাপাশি একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আসলে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ফোকাসটা নেক্সট 50 ইয়ার্স অথবা 100 ইয়ার্সকে কল্পনা করে কোন দিকে হওয়া উচিত? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আসলে জাতীয় আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়টাকে খুব গভীরভাবে মূল্যায়ন করা উচিত। এটার নিরাপত্তা কোথায় ক্ষুণ্ণ হচ্ছে, কোথায় আমরা ঝুঁকিতে আছি, এই অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্টটা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে গাণিতিক মানে পরিসংখ্যান বললেন, মানে ভারতের যে স্থল বাহিনী বা বিমান বা আকাশ বাহিনী বা নৌবাহিনী আছে, এটার পাশাপাশি কিন্তু ভারতের অন্য ঝুঁকিগুলি আছে। যেমন ভারতকে যদি আমরা বলি, ভারতের 2.5 ফ্রন্ট, এক পাকিস্তান ফ্রন্ট, চায়না ফ্রন্ট, আবার মানে নর্থ ইস্টে এখানে তো ইনসার্জেন্সি আছে, কাশ্মীর সহ। তো সুতরাং এটা নিয়ে ভারত ব্যতিব্যস্ত। এবং যদি বলেন যে বাংলাদেশের মতো একটা দেশে কখনো ল্যান্ড অফেন্সিভ, ভারত অনেক ভুল করবে, 100টা ভুল করবে, বাংলাদেশের স্থল অভিযান করার ভুল করবে না, যদি ভারতের ওই বুদ্ধিমত্তা থাকে বা ওই চিন্তা ভাবনা থাকে। কারণ এখানে বাংলাদেশে প্রবেশ করা খুব ইজি, কিন্তু বের হওয়া খুব ডিফিকাল্ট। এখান থেকে এক্সট্রিকেট করতে পারবে না। ডিফেন্ডার্স প্যারাডাইস তো বটে। এবং আমি 71-এ কেন শীতকালে গেছে সে ব্যাখ্যা তো আমরাও জানি। কারণ এই একটা সময় যখন চাইনিজ বর্ডার ক্লগড হয়ে যায়, চাইনিজ বর্ডার বরফে আচ্ছন্ন হয়ে যায়, আসতে পারবে না। সো অনেক কিছু হিসাব করে আবার যে 3:1 রেশিও ধরেন, সেখানে মানে অ্যাটাকিং ফোর্স, এবং ঢাকার মতো জায়গা, কিন্তু ঢাকা শহরের মতো জায়গাকে ফাইটিং ইন বিল্ড আপ এরিয়ার পারসেপশনে গেলে নাইটমেয়ার, 6 মাস থেকে 1 বছরও পারবে না, 6 টাইমস। এবং দ্য বিল্ড আপ এরিয়ার অ্যাটাকিং স্ট্রেংথ হচ্ছে 6:1। তো সব মিলে আমি যদি বলি খুব স্বল্প কথায়, স্থল শক্তিতে মানে বাংলাদেশ কিন্তু অনেক উপরে ভারতের, এইভাবে বলবো, বিকজ তার অন্যান্য থ্রেটগুলোকে বিবেচনা করি। কিন্তু আমরা যে সাম্প্রতিক সময়ের যে যুদ্ধ দেখছি বা সংঘর্ষ সংঘাত দেখছি, এটা কিন্তু আকাশ যুদ্ধ।
এবং ডিটারেন্স গেইন করাটা ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা। এখন আমরা সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমি আকাশ প্রতিরক্ষার এই সাইডটাতে আমি কিরকম, এখানে আমাদের যথেষ্ট কাজ করার সুযোগ আছে। মূলত যে কথাটা আপনি বলেন ডেটারেন্স, যুদ্ধকে অ্যাভয়েড করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ডেটারেন্স। ডেটারেন্সকে এটাকে বাংলায় যদিও বাধা বলা হয়, ডেটারেন্স থিওরি বাধা তত্ত্ব, কিন্তু আমি এটার সাথে একমত না এই কারণে, কারণ ডেটারেন্সের সংজ্ঞা অনুযায়ী যেটা বলা হচ্ছে, যদি এটা নিউক্লিয়ার ডেটারেন্স থেকে আসছে, এটা ব্রিটিশ একজন পররাষ্ট্রমন্ত্রীর মানে ব্রেন চাইল্ড, নিউক্লিয়ার ডেটারেন্স থেকে এই ডেটারেন্স করা। ডেটারেন্স হচ্ছে এমন একটা ব্যবস্থা, এটা যদি আপনার থাকে তাহলে আপনার শত্রু আপনার বিরুদ্ধে যেটা চিন্তা ভাবনা করেছিল সেই কোর্স অফ অ্যাকশন থেকে সরে আসে। তার মানে ভারত এখন চিন্তা করছে বাংলাদেশে ল্যান্ড অফিসার করবে, মিয়ানমার চিন্তা করে ল্যান্ড অফিসার করবে। যদি আপনার ওই জিনিসটা থাকে তাহলে এই জিনিসটা কি? এখানে ডেটারেন্সের 3টা ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইট হ্যাজ টু বি ক্রেডিবল হতে হবে। মানে আমি যখন আমার শত্রুকে একটা বক্স দিব, ঘুষি দেব, এটা যেন ওয়েট থাকে, তার এটা মানে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত হলো এটা পোটেনশিয়াল মানে এই আঘাত করার শক্তিটা এমন যেন তার নার্ভে এটা আঘাত ফেলে। হয়তো একটা বক্সে বুকে করলে জায়গা মতো লাগলে সে ফেইন্ট হয়ে যাবে, এরকম। এটা হলো পোটেনশিয়াল। থার্ড ইস্যুটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেবল। এটাকে কমিউনিকেট করার সামর্থ্য থাকতে হবে। ওই যে গ্রামে বাচ্চারা অনেক সময় ঝগড়া করে না, আরেকটু আয়, ও আসে আরে কিছু করে না, এটা হবে না। মানে যখন যদি মনে করেন যে আপনার আমার শত্রু আমার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিল, সাথে সাথে একটা পাল্টা অ্যাকশন নিয়ে দেখা যায়, ইয়েস তুমি এটা করবা, আমি তাহলে এটা করবো। গ্রাব অ্যাকশন একটা, যেমন আমার যদি কোনো অংশ তারা দখল করে, কোনো একটা কাজ করে, যেমন মিয়ানমার যে আপনার মানে 12 লক্ষ রোহিঙ্গা আমাকে পোষণ করালো, বিনিময়ে আমাদের একটা কিছু করা উচিত ছিল, সাথে সাথে একটা কিছু ধরা উচিত ছিল, যে তুমি এটা যদি না ছাড়ো, নাও ফেরত, তাহলে আমি এটা ছাড়বো না। সো এইটা হচ্ছে ডেটারেন্স। এবং ডেটারেন্স কি, আপনার তার নার্ভে যেন আঘাত করতে পারে। আমি এটা বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে কিভাবে খুব অল্প খরচে একটা ডেটারেন্স, সেটার জন্য আমাদের বাংলাদেশের একটা দরকার, একটা অ্যাটলিস্ট 5th জেনারেশন, অ্যাটলিস্ট আমি বলছি 5th জেনারেশন মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট 1 স্কোয়াড্রন। এটার খরচ কিন্তু 35 থেকে 50,000 টাকা। এইটা যদি থাকতো বাংলাদেশে, তাহলে কিন্তু রোহিঙ্গা কোনোদিন পোষণ করতো না। মানে এইটার সামর্থ্য থাকতে হবে, তার নার্ভে আঘাত করার মতো সামর্থ্য। আপনাকে যুদ্ধ করতে আমি বলছি না, এটা থাকাই কিন্তু যথেষ্ট, যেটা আমাদের নাই। এই ডেটারেন্স যে শুধুমাত্র আপনার সামরিক তা কিন্তু না, বাণিজ্যিক হতে পারে। আমি 2015 সালে যে গরুর রপ্তানির কথা বললাম, বা এই যে এখন যে ট্রান্সশিপমেন্ট করছে মালদ্বীপে, সক্ষমতা গড়ে তোলা। সো আমাদের এই জায়গাটাতে চিন্তা করতে হবে আমাদের আকাশ প্রতিরক্ষা। এখন এই যে এর আগেও আমি বলেছি যে ধরেন যদি সীমান্ত থেকে রাজধানী ঢাকায় একটা অত্যাধুনিক ফাইটার এয়ারক্রাফটের বোম্বিং করে ফেরত যেতে সময় লাগে 6 থেকে 7 মিনিট, তাহলে আমি যদি এটা না থাকে, হ্যাঁ, এই যে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইসরায়েলের এজটা কোথায়? এয়ার টু এয়ার রিফুয়েলিং। এটা দিয়ে F-35 তারা অপারেশন করে, ওয়ারাজ ইরানের আছে Su-24, এটা 3rd জেনারেশন এয়ারক্রাফট, এটা পাচ্ছেন। এবং এই যে দেখুন, সবচেয়ে মজার ব্যাপার, এই ইসরায়েল ইরান যে যুদ্ধ হলো, লাস্ট উইকের ডেভেলপমেন্ট আমি বলছি, ইজিপ্ট, সৌদি আরব, ইরান, প্রত্যেকটা দেশ এখন অস্থির হয়ে গেছে তাদের ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। সবাই F-35 খুঁজছে, ইজিপ্ট তো F-35 খুঁজছে। এক্স্যাক্টলি, কারণ জানে সৌদি আরব পর্যন্ত রাশিয়ার সাথে ক্যান্সেল করে দিয়ে বোধহয় এখন চায়নার কাছ থেকে J-10 কিনছে, যদিও এটা 4.5, বাট ওই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে J-10 যে পারফরমেন্স, সেটা দেখে ইরান কনভিন্স যে আমি দীর্ঘ সময়, কারণ ইরান তো চিন্তা করছে যে নেক্সট উইক তো আবার আমি আক্রমণের শিকার হতে পারি। সো দ্যাটস দ্য লেসন দে আর টেকিং। কিন্তু আমরা এতই অভাগা জাতি, এবং সবচেয়ে বড় কথা, আমি ওয়ার স্ট্র্যাটেজির স্টুডেন্ট হিসেবে বলছি, এগুলো নিয়ে পড়াশোনা করে বুঝে আমার ধারণা হচ্ছে কারো কোনো বিকার নাই, কারো কোনো দুশ্চিন্তা নাই। কারণ আমরা ধরে নিয়েছি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারী একমাত্র উপরে আল্লাহ তো আছেন, দ্বিতীয় হলো আমাদের প্রতিবেশী আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু এটা তো সত্য কথা, মানে যুদ্ধ সবসময় নেইবারিং ম্যাপের মধ্যে হয়, মার্ফিজ ল, দ্য ওয়ার উইল বি অলওয়েজ উইথ দ্য adjacent maps. বাট এই ক্ষেত্রে কি স্যার, মানে from your experience you can say us যে
আমরা আমাদের দেশে মানে মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু করব কি করব না, আমরা মিসাইল ক্যাপাসিটি অর্জন করব কি করব না, আমরা সাবমেরিন কিনবো কি কিনবো না, আমরা মাল্টি রোল এয়ারক্রাফটে যাবো কি যাব না, আমরা আয়রন ডোমের দিকে হাঁটবো কি হাঁটবো না, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা মানে পারমাণবিক সক্ষমতা অর্জন করব কি করব না, এটা কি আসলে স্যার ইন্ডিয়া ডিসাইড করে দেয় স্যার? না অসম্ভব। এটা ইন্ডিয়ার হয়তো বা এতদিন ইন প্র্যাকটিস আমরা দেখেছি, অতীতে খুবই নোংরা জিনিস দেখেছি যে বাংলাদেশের সরকার প্রধান চীনে ভ্রমণ করবে কিনা সেটা ইয়ে নেয়, এবং নির্বাচনের আগে এখান থেকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি ভারতে গেছে সবক নিয়ে আসে। সো এইগুলি হচ্ছে মানে মানে কি বলবো, ডিপ্লোম্যাটিক নৃশংসতা বলতে পারেন, যেটা একটা দেশ যদি নিজের স্বাধীনতাকে বিক্রি করে না দেয় তাহলে কিন্তু এত নিম্ন পর্যায়ে যাওয়ার কথা না। তো এই সুযোগটা আমরাই করে দিয়েছি বলে তারা এখন করেছে। এখন সুযোগ আসছে, সামনের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ, এটাকে কিভাবে মোকাবিলা করবো। সামনে দেখি গঙ্গা চুক্তি নিয়ে কি করে। সুতরাং চ্যালেঞ্জ বহুত আছে, এবং শুধু গঙ্গা এখন উচিত যে রাজনৈতিক দল ক্ষমতা তাদেরকে জনগণের কাছে ওয়াদা করতে হবে, তিস্তা মহাপরিকল্পনায় কাজ করতে হবে। কি কথা দিল, এত বড় কথা হলো, এত কিছু হলো, কই 1 কোটি টাকা তো তিস্তার জন্য বরাদ্দ করা হলো না লাস্ট বাজেটে। তাহলে আমি কিসের জন্য ভাববো যে বিশাল কিছু। সুতরাং এই সরকার তাদের পক্ষে সম্ভব না। পরবর্তী রাজনৈতিক সরকার যারা আসবে, এখন মানুষ সচেতন হতে শুরু করেছে, মানুষ জানতে শুরু করেছে, তাদের অধিকার সব বুঝতে শুরু করেছে। এখন আর ওইভাবে মানে কোনো রকম মানে বুঝিয়ে শুনিয়ে আমরা অবশ্যই 71-এর জন্য ভারতকে কৃতিত্ব দিব, তারা আমাদের পাশে ছিল, সহযোগিতা, এভরিথিং ইজ ফাইন, কিন্তু তার মানে এই নয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবে। তাহলে চোখে চোখ রেখে সম্পর্ক মেনটেন করার এখন বড় চ্যালেঞ্জ আমাদের সামনে দাঁড়িয়েছে। কিন্তু আনফরচুনেটলি স্যার ওই ঐক্যমত কমিশনের এজেন্ডায় তো স্যার আমরা ফরেন পলিসির ব্যাপারটা দেখছি না। ফরেন পলিসির ব্যাপারে আসলে আমিও মানে এটা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে শুধু ফরেন পলিসি নয়, সামরিক বাহিনীর বা সামরিক সংস্কার কিছু দরকার ছিল, গোয়েন্দা বাহিনীর সংস্কার কিছু কথা ছিল, শিক্ষা সংস্কার এগুলিকে নিয়ে কোনো ধরনের আমার মনে হয় যে এটা এত কঠিন এবং জটিল বিষয়, এখানে ছোটোখাটো বিষয় আর্টিকেল 70 থাকবে কি থাকবে না সেটা অনেক কষ্ট মষ্ট করে কিছু কিছু ক্লজ দিয়ে এটা বাস্তব, আর পররাষ্ট্রনীতির মতো বড় বিষয় সামলাতে পারবে না, এটা সম্ভব হবে না। তবে পররাষ্ট্রনীতি আমাদের অবশ্যই পরিবর্তন করা। পৃথিবীর কোনো দেশে এরকম নাজুক, দুর্বল, নতজানু পররাষ্ট্রনীতি পৃথিবীর কোথাও নেই। আমি স্পষ্ট যে কোরিয়ার কিউবার পররাষ্ট্রনীতি জানেন, স্ট্রাইক ইউএস ইন্টারেস্ট, একদম নাকের ডগার উপরে বসে। সো সিঙ্গাপুরের পররাষ্ট্রনীতি ফ্রেন্ডশিপ টু ফ্রেন্ডস অনলি, শুধুমাত্র বন্ধু এবং বন্ধু। আমাদের তো বন্ধু শত্রু যাই হোক না কেন সবার সাথে। ইসরায়েলও আমাদের বন্ধু ছিল এক সময়, শুধু পাসপোর্টে আমরা লাগিয়েছি, ওটাও কিছুদিনের জন্য তুলে ফেলা হয়েছিল। এটা তুলে ফেলা হয়েছিল, আবার নতুন কি উদ্দেশ্য ঠিক জানি না। সো এইটা হচ্ছে গিয়া একেবারে খুবই নিম্ন মানের একটা সার্বভৌমত্ব মানে একটা পরিচয় বহন করে। প্রত্যেকটা জায়গায় আমরা খুবই নতজানু অবস্থায় আছি, এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে। আমার মনে হয় আমাদের সমস্ত সামর্থ্য আছে, শুধু সাহসী নেতৃত্ব প্রয়োজন। ফাইনালি স্যার একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে অ্যাজ উই সে যে আমরা নেক্সট জেনারেশন নিয়ে উই হ্যাভ টু ডু পলিটিক্স ফর দ্য নেক্সট জেনারেশন। গত গভর্নমেন্টের আমলে আমরা একটা অদ্ভুত ট্রেন্ড লক্ষ্য করেছিলাম যে ছোট ছোট বাচ্চাদের 5, 6, 7, 8, 9 এর বইয়ের হিস্ট্রিটা চেঞ্জ করা হচ্ছিল, এবং স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এমন একটা ল্যাঙ্গুয়েজ এবং টোন আনা হচ্ছিল যেখানে তাদেরকে এইভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছিল যে উই আর ইভেনচুয়ালি এ পার্ট অফ ইন্ডিয়া, এরকম একটা এসেন্স দেয়া হচ্ছিল। এবং যেমন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অথবা এই টাইপের যেগুলো প্রাউড পয়েন্ট ছিল আমাদের, এগুলোকে আস্তে আস্তে মেলাইন করে করে হিন্দুত্ববাদ যেটা আছে এটাকে একটু প্রমোট করার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছিল। এবং এটা নিয়ে অত্যন্ত বিস্ময়কর ব্যাপার যে একজন হিন্দু ধর্মাবলম্বী ডক্টর পিনাকি উনি এটা ফার্স্ট নোটিস করলেন যে আমাদের এডুকেশনাল কারিকুলামে, বিকজ আমি ওনার সাথে লেখালেখির সুবাদে ওনার সাথে পরিচয় আছে, হি হ্যাজ গট এ ফিউ ভেরি গুড হিস্ট্রি বুক যেটা লিখছেন উনি, মানে হিস্ট্রিতে ওনার দখল আছে। তো তার প্রেক্ষিতে উনি নোটিস করলেন, যেটা আমিও নোটিস করেছিলাম তখন, যে সিস্টেমেটিক্যালি হিস্ট্রিতে একটু হিট করা হচ্ছে সো দ্যাট আমাদের নেক্সট জেনারেশন একটু প্রো ইন্ডিয়ান ফিল করে। তো আপনার কাছ থেকে আজকে আলোচনায় আমরা যে বাস্তবতা দেখলাম তাতে হচ্ছে যে প্রকারান্তে আমরা যদি এখনই ডিফেন্স আমাদের না রেডি করি, যেমন পরকালের জন্য ডিফেন্স হচ্ছে এখন নামাজ পড়া, রোজা করা,
আর একই রকম ভাবে ইহকালের ডিফেন্স বলতে আমাদের আসলে আদারওয়াইজ প্রো বাংলাদেশি হওয়া ছাড়া কোনো অপশন নাই হাতে। এবং আমাদের যেহেতু দুইটা মাত্র প্রতিবেশী, সো ইন্টারন্যাশনাল থিওরি অনুযায়ী যে পটেনশিয়াল এনিমি হচ্ছে এরাই। তাহলে এই প্রেক্ষিতে আপনি কি ফিল করেন যে আমাদের বাচ্চাদের এডুকেশনাল কারিকুলামে আস্তে আস্তে এই যে মাদারল্যান্ড ফাদারল্যান্ড যে একটা মানে ডমিনেন্স, তারপরে পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরে আননেসেসারি ডিপেন্ডেন্সি কমানো, এবং ট্রুলি আমাদের বাচ্চাদের সাইকিটা গড়ে তোলা যে ইন কেস অফ এনি ওয়ার এনিমি ইজ সিঙ্গেল অ্যাকচুয়ালি, তাদের মাইন্ডটাকে সেট করতে পারি কিনা? আমরা আমাদের দলের যেটা মূল উপজীব্য, যে আমরা বলছি যে আওয়ার টার্গেট ইজ নট ইলেকশন, আওয়ার টার্গেট ইজ নেক্সট জেনারেশন। এখন ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা দেখি, এটাকে নৈতিক শিক্ষা। সুতরাং আমাদের পুরা নৈতিক শিক্ষাকে একেবারেই ঢেলে সাজাতে হবে। কিন্তু আমাদের সমস্যা তো আমরা খালি ঢালি আর সাজাতে ভুলে যাই বা অন্য কারণে সাজাই না। কারণ কথা হলো যে প্রাথমিকভাবে একটা শিশুকে আপনি দেখুন তার বাল্য শিক্ষা, আমাদের ছোটবেলায় বাল্য শিক্ষা আমরা মদন মোহন তর্কলঙ্কার একটা বই পড়তাম, যে সকালে উঠি আমি মনে মনে বলি। হাতে এখন কি হচ্ছে, সরেয়তে অজগর, অজগরটে আম, অজগরটে আসছে তেরে, সরেয়াতে আম, আমটা আমি খাবই পেরে। কি মেসেজ আপনি দিতে পারছেন? একটা ছোট শিশু যার কোনো কিছুই এখনো মানে জ্ঞান বুদ্ধি ডেভেলপ করে নাই, তাকে অজগরের মতো ভয়ঙ্কর সাপের একটা ভয় দিয়ে কেন শিখাতে হবে? দ্বিতীয় হলো যে আম, ওই আমটা ই প্রত্যয় দিয়ে খাবই পেরে, কার আম খাওয়া ঠিক হবে কিনা। সো এগুলা যে নৈতিকতা থেকে কত দূরে। অথবা বাদ দেন, রেলগাড়ি ঝমঝম পা ফুলে আলুর দম, কি শিক্ষা আপনি দিচ্ছেন? হাট্টিমা টিম টিম তারা কি পারে, ঘোড়ার ডিম ইত্যাদি, এটা কোনো নৈতিক শিক্ষা আছে এর মধ্যে? তাহলে ওই যে সকালে উঠে আমি মনে মনে বলি যে ওই যে মদন মোহন তর্কলঙ্কার যে শিক্ষা, এটা তো হাজার হাজার কোটি কোটি গুণ ভালো একটা শিক্ষা ব্যবস্থা ছিল। তো আপনার শিশুকে, আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা কি? একটা শিশু সে জন্মের পরে ভালো কাজ করলে তার মা বাবা তাকে হাততালি দেয়, পুরস্কার দেয়, সেটাকে পছন্দ করে। আবার যখন একটু দুষ্টামি করে, কোনো কিছু ধরতে যায়, তখন শাসন করে। তাহলে তার একটা ধারণা হয় যে ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যাবে, আর দুষ্টামি করলে বকা খেতে হবে, শাসন করবে। স্কুলে গিয়ে তাই, যে যখন সে লেখাপড়া করে, যে ভালো পড়াশোনা পাচ্ছে, তখন শিক্ষক তাকে আদর করছে বা গুড ওয়েল ডান বলছে। আবার যখন পারছে না, তখন তাকে শাস্তি দিচ্ছে বা বকাবকি করছে। সো স্টিল যখন শিক্ষা জীবনে সে থাকে, ততক্ষণ পর্যন্ত সে দেখছে যে ভালো কাজের জন্য ভালো, খারাপ। কিন্তু যখন সে কর্মজীবনে প্রবেশ করে, তখন কিন্তু প্রত্যেক ভালো কাজের জন্য পুরস্কারও হয় না, আর প্রত্যেক খারাপ কাজের জন্য শাস্তিও হয় না। তখন করে কি, এটা মার্ক টুয়েনের একটা কথা, তখন তার সুবিধা অনুযায়ী ভালোর জায়গায় ভালো কাজটা করে, খারাপের জায়গায় খারাপ, যেখানে তার স্বার্থ যায়। সো এই একটা বিষয়, মানে এটা হলো কোন ধরনের শিক্ষা ব্যবস্থা, যেখানে সে এতদিন যা শিখে আসছে তার সাথে বাস্তবে মিল পাচ্ছে না। প্রকারান্তে আপনি চিন্তা করুন যে শিশুটার পিতা অবৈধ উপার্জন করে, মানে তার কিন্তু তার ছেলে কত টাকা খরচ করলো, কি বাইক মানে বাইক চাচ্ছে কিনা, কত দামি মোবাইল, কোনো খেয়াল নাই, পরোয়া নাই। এবং এইরকম যদি হয়, এক অবৈধ টাকায় তো একটা প্রকৃতির নিয়ম আছে, সেই সন্তান মানুষ হতে পারে না। তাহলে অবৈধ উপার্জন, তারপরে মানে অনৈতিক শিক্ষা, তারপরে পরিবেশ, ওই বিকালে বের হচ্ছে তার বন্ধু বান্ধবের সাথে, মানে এখন তো মানে মানে কত ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে। তাহলে এইরকম একটা পরিবেশে আপনি কিভাবে আশা করবেন যে একটা আদর্শ নিরাপদ? যদি ওই প্রজন্ম, ওই শিশু, ওই যুবক যদি ওই বালক বালিকা যদি নৈতিক শিক্ষা না পায়, নৈতিক জ্ঞান তার না থাকে, মানবতা না থাকে, তাহলে তো অমানুষ হবেই। সুতরাং তাদেরকে যদি আমরা ঠিক করতে চাই, প্রথম আমাদের কাজ করতে হবে নৈতিক শিক্ষা একদম প্রাইমারি লেভেল পর্যন্ত শুরু করতে হবে। অ্যাট দ্য সেম টাইম পরিবারকে একটা মেসেজ দিতে হবে যে নো, দিস ইজ এডুকেশন, এটার বাইরে তোমরা চেও না, তোমাদের বাচ্চা কাচ্চাকে এভাবে নষ্ট হতে দিও না। সো এইরকম আমাদের দলেরও একটা চিন্তা ভাবনা, আমরা প্রথম যে সংস্কারের কাজটা হাতে নেব ইনশাআল্লাহ, সেটা হলো শিক্ষা, নৈতিক শিক্ষাকে দিয়ে আমরা কাজ করতে চাই। এভাবেই সম্ভব। এবং আজকে যে শিশুকে আমরা গড়ে তুলবো 25 বছর পরে, এই যে নৈতিক শিক্ষার কথা বলছি, 25 বছর লাগবে এই জাতিকে লাইন আপ করতে। ততদিনে সে নো, দিস ইজ রাইট বাবা, ইউ ক্যানট ডু দ্যাট, দিস ইজ আনফেয়ার, আই ডোন্ট ওয়ান্ট দিস, আমি এই ধরনের সমৃদ্ধি চাই না, আমার এই ধরনের গাড়ি বাড়ি কিছু দরকার নেই, আমি মানে সৎ উপার্জন করে জীবিকা। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে, কারো সবচেয়ে বড় কল্যাণ করা হলো তার যোগ্যতা তৈরি করে দেওয়া।
স্কিল ডেভেলপ করে দেয়, তাকে যে কোনো একটা ফিল্ডে প্রফেশনে তাকে যদি যথাযথভাবে আমরা গড়ে তুলতে পারি। যে বাংলাদেশের দেখুন প্রায় 1.5-2 কোটি মানুষ দেশের বাইরে আছে, এরা যদি প্রত্যেকে যদি স্কিলড হতো তাহলে রেমিটেন্স তো 4-5 টাইমস বেড়ে যেত। আজকে পৃথিবীর যে জায়গায় যান না কেন দেখবেন ওই সুইপার বা শ্রমিক টাইপের কাজ হচ্ছে এরা করে বাংলাদেশি, আর টেকনিক্যাল কাজ করে পাকিস্তানিরা। ওই যে গাড়ির মেকানিক, এসির মেকানিক এরা পাকিস্তানি, ম্যানেজার হচ্ছে সব ইন্ডিয়ান। হ্যাঁ, তো ওদের তো ডাইভার্সিটি আছে, ওদের মধ্যে আবার ইন্ডিয়ার মধ্যে শিক্ষা ব্যবস্থা কলুষিত আছে, আবার স্ট্যান্ডার্ড আছে, ইংলিশ আছে, ডাইভার্সিফাইড এডুকেশন ওদের। সুতরাং ওদের এই চয়েসটা আছে, বাট আমাদের এই চয়েসটা নাই। আপনি চিন্তা করেন বাংলাদেশের কওমি শিক্ষা যারা নেয়, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাদের জন্য 2টা মানে পদ তাদের কর্মজীবন, মুয়াজ্জিন হওয়া অথবা মসজিদের ইমাম হওয়া। তাদের কোনো ধরনের টেকনিক্যাল জ্ঞান নাই, কোনো ধরনের ইংরেজি শিক্ষা নেই, কোনো ধরনের লাক্সই প্রযুক্তি সম্পর্কে কোনো ধারণা নাই। তাহলে কিভাবে হবে? এত বড়, কত বড় একটা জনগোষ্ঠী। তাহলে এভাবে মাদ্রাসা শিখে একটা দেশ 9 প্রকারের শিক্ষা ব্যবস্থা আমাদের, চিন্তা করতে পারেন। এবং যারা সচ্ছল, তথাকথিত সচ্ছল বলবো, যাদের প্রচুর টাকা পয়সা আছে, ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়ের পথে, দে আর ওয়ার্থলেস, কিছুই করতে পারছে না দেশের জন্য। সবার জন্য ইংলিশ মিডিয়ামে এ লেভেল পাশ করে সবাই চলে যাচ্ছে বাইরে। কিন্তু আপনি দেখান তাদের ঘর থেকে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে বা বুয়েটে চান্স পাচ্ছে। দে আর দ্য মোস্ট ট্যালেন্টেড। কিন্তু কথা হলো তারাও যে একটা যে নৈতিক মানে বিশাল নৈতিক শিক্ষা তা না, তারাও ওই শিক্ষা জীবন শেষ করে তাদের সুবিধা মতো যেখানে লাভ সেখানেই তারা কাজ করার চিন্তা ভাবনা করছে। তো শিক্ষার দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। থ্যাংক ইউ স্যার। সুধী দর্শক, আজকে আমরা চেষ্টা করেছি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করতে, এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপ্তি এতটাই বিশাল যে এখানে আপনি একই সাথে পারিপার্শ্বিক যে প্রস্তুতির ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও আমাদের আলোচনা করতে হয়েছে, এবং এটাই যৌক্তিক। যেমন আমরা চাই না যে প্যারানয়েড একটা জাতি হিসেবে বড় হতে, যেখানে আমাদের ধ্যান জ্ঞান সব থাকবে হচ্ছে ভারত বিরোধিতা অথবা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা। বরং আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে আমাদের যে জনগণ আছে, স্যার যেরকম বললেন যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে প্রথমত কনফিডেন্ট করতে হবে যাতে তাদের নৈতিক শিক্ষা প্রপার হয়, তারা ভালোকে ভালো মন্দকে মন্দ বলে যেন চিহ্নিত করতে শেখে। দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত স্কিল ডেভেলপ করতে হবে, সো দ্যাট তারা তাদের নিজস্ব ফিউচার গড়ার পাশাপাশি দেশের জন্য অবদান রাখতে পারে। আর তৃতীয়ত, যেটা অলরেডি স্যার একটা অংশে কভার করেছে, সেটা হচ্ছে যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আমাদের মতো ছোট রাষ্ট্রে প্রত্যেককেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। আর যদি আল্লাহ না করুক ওই পরিস্থিতি কখনো তৈরি হয়, তাহলে কেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুতিও নেব না? যেমন আমাদের সেলফ ডিফেন্স, এই কারাতে, কুম্ফু, তাইকোয়ান্দো শিখে যেরকম সেলফ ডিফেন্সের প্রস্তুতিও দরকার আছে, একই সাথে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা যেন দ্রুততম সময়ে বাংলাদেশের একজন সক্ষম সৈনিক হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, সেই প্রস্তুতিও চাইলেই সম্ভব। আমাদের বিদ্যমান শিক্ষা কারিকুলামের ভেতরেই এটাকে ছোট ছোট করে সামরিক শিক্ষা দেয়া সম্ভব। স্যার, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার মাধ্যমে আমরা সত্যিকার অর্থেই ভারত বাংলাদেশ সম্পর্কের একটা অনালোকিত অংশে আলোকিত হলাম। একই সাথে এই পারিপার্শ্বিক যে আলাপগুলো ছিল তার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের দর্শকদের ভেতরেও তাদের বিবেকবোধকে জাগ্রত করার জন্য এবং তাদের চিন্তাকে রেজোনেট যেন করে তারা। তো আপনার এই আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি। অতি সত্বর আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার আমরা হাজির হব আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।